শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের 25তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি সমকালীন বাংলাদেশের একজন অগ্রণী কথা সাহিত্যিক এবং অত্যন্ত জনপ্রিয় ও পুরস্কৃত নন্দিত সাহিত্যিক হরিশঙ্কর জলদাস। হরিশঙ্কর জলদাসের জন্ম 1953 সালে চট্টগ্রামের সমুদ্র তীরবর্তী অঞ্চল পতেঙ্গায়। তার পড়াশোনা উচ্চশিক্ষা বাংলা ভাষা ও সাহিত্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি 1976 সালে স্নাতক এবং 1977 সালে স্নাতকোত্তর সনদ লাভ করেন। তারও অনেক পরে 2007 সালে তিনি বাংলা ভাষায় এবং সাহিত্য বিভাগে পিএইচডি সন্দর্ভ অর্জন করেন এবং তার পিএইচডি বিষয় ছিল নদীভিত্তিক বাংলা উপন্যাস এবং কৈবর্ত জীবন। হরিশঙ্কর জলদাসের পেশা জীবন শুরু হয় বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর হওয়ার পরপরই শিক্ষকতায়, এবং তিনি সারা জীবন শিক্ষকতাই করেছেন এবং 2014 সালে সিটি কলেজ থেকে, চট্টগ্রামের সিটি কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। তার লেখালেখি সূত্রপাত যদিও হয়েছিল 2004 সালে একটি জীবনী ভিত্তিক প্রবন্ধ গ্রন্থের মাধ্যমে বিনয়বাসী জলদাসের উপরে, কিন্তু মূল সাহিত্য জীবন তার শুরু হয় 2008 সালে জলপুত্র নামক উপন্যাসটি প্রকাশের সঙ্গে সঙ্গে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, 2008 থেকে এখন 2020-21 মাত্র 12 বছর, এই 12 বছরে তিনি দুহাতে লিখে গেছেন এবং প্রতি বছর, তার পরের বছরগুলো প্রতি বছরই একাধিক 3টে 4টে 5টি করেও গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, সাক্ষাৎকার গ্রন্থ, ভ্রমণ কাহিনী, এবং সব মিলিয়ে তার গ্রন্থ সংখ্যা 50 ছাড়িয়ে গেছে এই অতি অল্প সময়, যেটি আমার মনে একটি বিরল ঘটনা। শুধু তাই নয়, তার ঝুলিতে বাংলাদেশের সাহিত্য পুরস্কারের হেন কোনো পুরস্কার নেই যেটি তিনি পাননি। তার এই প্রথম উপন্যাস সেই জলপুত্র, সেটি আলোল পুরস্কার পেয়েছিল। এরপর তার পরবর্তী বই দহনকাল প্রথম আলো বর্ষসেরা উপন্যাস পায়। এছাড়া অগ্রণী সাহিত্য পুরস্কার, উদ্যত মল্ল বর্মন স্মৃতি পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কার, ব্রাক সমকাল পুরস্কার পেয়ে সবশেষে তিনি 2012 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গেলেন তার কথা সাহিত্যের জন্য। এবং গত বছর 2019 সালে তিনি এমনকি 21 পদকেও ভূষিত হন। তো হরিশঙ্কর জলদাসের উপন্যাসের সংখ্যা 19, ছোট গল্প সংখ্যা 25, প্রবন্ধ সংখ্যা কোটা 6, যার মধ্যে তার সেই পিএইচডি সন্দর্ভটিও রয়েছে যেটি বাংলা একাডেমিতে প্রকাশিত হয়েছে 2008 সালে। এবং এছাড়া তার আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ রয়েছে জীবনানন্দ ও তার কাল, যেটি শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয়েছিল। তার দুটি গ্রন্থ জলপুত্র এবং রাম গোলাম ইংরেজিতেও অনুদিত হয়েছে। হরিশঙ্কর জলদাস অবসর নেওয়ার পর থেকে মূলত লেখালেখিতেই পূর্ণকালীনভাবে ব্যস্ত রয়েছেন এবং তিনি তার সাহিত্য চর্চা বেশ জোর গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধ করছেন। হরিশঙ্কর দা, আপনাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি বিস্তারের এই আন্তর্জাল মঞ্চে। আমরা আজকে আপনার কথা শুনবো, আপনার সাহিত্য ভাবনার সঙ্গে পরিচিত হব। তবে শুরুতে আমি আপনাকে একটু অনুরোধ করছি, আপনার মাইক্রোফোনটা যদি একটু অন করে নিতেন। হরিশঙ্কর দা, আপনার মাইকটা যদি একটু অন করে ফেলতেন তাহলে কথা শোনা যেত। হ্যাঁ, আপনার মাইক্রোফোনটা যদি একটু অন করতেন, মাইকটা না, অডিও, আপনার অডিও যে মাইক্রোফোনের যে এটা আছে ওটা একটু অন করতে হবে। না, আপনার এখন অন হয়েছে। হ্যাঁ, এখন অন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন অন হয়েছে। তা এটা এরকমই থাকুক। তবে আপনার ইন্টারনেটের যে সংযুক্তিটা বেশ দুর্বল মনে হচ্ছে, হয়তো আপনি মাঝে মধ্যেই আমরা হারিয়ে ফেলতে পারি, কিন্তু আপনি দয়া করে আবার সঙ্গে সঙ্গে ঢুকে যাবেন প্লিজ। হ্যাঁ,
তো যাই হোক দাদা, আপনাকে অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ। কেটে যাচ্ছিল। হ্যাঁ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আসরে। তো আমরা যেটা বলবো যে শুরুতে যদি আপনার প্রারম্ভিক পর্বটার কথা বলতে, আমরা জানি আপনি কৈবর্ত সম্প্রদায়ের মানুষ, যে জীবন অত্যন্ত প্রতিকূল, সংগ্রামী, দারিদ্র লাঞ্ছিত জীবন ছিল, তার মধ্যে থেকে কিভাবে বাংলা ভাষা সাহিত্য আপনাকে আকৃষ্ট করলো, আপনি সেই বিষয় নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিলেন, উচ্চশিক্ষা নিলেন, এমনকি সেই ভাষা সাহিত্য চর্চা করাও আপনার একটা জীবনের ব্রত হয়ে গেল, যে একেবারে শেষ অবধি আপনি সেটি নিয়ে রইলেন। আপনার সেই গল্পটা, শুরুর গল্পটা, কেন বাংলা ভাষা ও সাহিত্যে আপনি আগ্রহী হলেন এবং তার সঙ্গে নিজেকে জড়িয়ে নিলেন, সেই গল্পটা যদি আমাদের একটু শোনাতেন। ধন্যবাদ আলমদা এবং যারা শুনছেন। প্রথমে আপনি উপস্থাপনের সময় আমার বিরুদ্ধে একটা দুর্নাম করলেন, একটা বদনাম করলেন। সেই বদনামটা হলো অবসরের পরে আমি দুহাতে লিখছি। আসলে অবসর এর পরে আমি দুহাতে আমার স্ত্রীকে সাহায্য করছি রান্নাঘরে, গৃহস্থালির কাজে, এবং অনেকটা সময় ঝগড়াঝাটিতেও কাটছে। এই গৃহস্থালী কাজ করবার পরে বা ঝগড়াঝাটি নিষ্পন্ন হওয়ার পরে যে সময়টুকু পাই সেটা আমি এক হাতে লিখি। হ্যাঁ, বলতে পারেন লেখার মধ্যে আমি কোনো গ্যাপ দিই না। কোন রকম লিখতে বসলাম আবার উঠে গিয়ে আমি আবার অন্য কিছু করছি, সেরকম হচ্ছে না। হয়তো যখন লিখছি একটানা 1-2 ঘন্টা লিখছি, এবং সেটা নিয়মিত প্রতিদিনই টেবিলে বসি। টেবিলে বসার দাদা, আপনার পশ্চাতে আপনার কারণ আছে। আপনার সূচনা পর্বের জীবনটা কথা শুনতে চাচ্ছি। আপনি বাংলা সাহিত্যের প্রতি কিভাবে আকৃষ্ট হলেন আমি লেখালেখিতে, সেটা আমি বলতেন। তাই আমাদের তাই সময়টা মাপাতো, তো প্রতিটা তাই প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাই আর কি। হ্যাঁ, হ্যাঁ। বলছি। আসলে আপনি বলেছেন যে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে, যেখানে আমি জন্মেছি সেখানে তো আসলে সাহিত্য চর্চার কোন রকম সুযোগই ছিল না। কিন্তু ছোটবেলা থেকে প্রত্যেকেরই একটা মানসিক গঠন, মানসিক তৈরি হওয়ার ভূমি তৈরি হয়। তো আমার যেখানে জন্মেছি, যে পাড়ায় জন্মেছি বা যে পরিবারে জন্মেছি, সেখানে বিদ্যা চর্চার খুব বেশি হতো না। সেখানে ছোটবেলা থেকেই আমি গল্প শোনার প্রতি আমার একটা দুর্বার আকর্ষণ ছিল, এবং সেই গল্প শোনার সুযোগটা আমি পেয়ে আসছি নানাভাবে। প্রথমত আমার বাবা ৫ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, যদিও এই মানে পড়াশোনার বিষয়টা সেই সময়ের জেলে সমাজে একটা অতি বিরল একটা ঘটনা। কারণ সবাই দিনের দিন খাওয়ার জন্য সমুদ্র সংগ্রাম করছে, জীবনকে প্রায় মাটির সাথে ঘামের সাথে একাকার করে দিয়ে অন্ন জোগাড়ে ব্যস্ত। সেখানে আমার বাবা কিছুটা লেখাপড়া করেছিলেন বলেই বাবার ঘরে রামায়ণ এবং মহাভারত ছিল। সেই রামায়ণ এবং মহাভারত ছিল আমার মানসিক গঠন, কাহিনীর প্রতি, গল্পের প্রতি মানসিক সংগঠনটা গঠিত করবার জন্য। আর দ্বিতীয় যেটা ছিল সেটা হলো যে আমার ঠাকুরদি, যিনি অল্প বয়সে স্বামী হারিয়েছিলেন, প্রায় 17 বছর বয়সেই তিনি স্বামী হারিয়েছিলেন। আমার দাদু চন্দ্রমণি, তাও নীল জলের, বঙ্গোপসাগরের নীল জলের টানে মাছ ধরতে গিয়ে সেখানে জলে ডুবে মরেছিলেন। এই নারী মানে আমার ঠাকুরদি পরাণেশ্বরী আমাকে আজীবন সমুদ্রের গল্প শুনিয়ে গেছেন, এবং সেই সমুদ্র গল্পের মধ্যে শুনিয়েছেন গঙ্গা দেবীর কথা। জেলে সমাজের যে বিশ্বাস যে গঙ্গা হলো যে মাছের দেবী, মনসা দেবীর কথা শুনিয়েছেন, যে মনসাকে সন্তুষ্ট না রাখলে আহ জেলে তাদের জীবন বিপন্ন হবে। কারণ মনসার সাপের দিকেও সমুদ্রের বিধ্বস্ততার গল্প শুনেছি ঠাকুরদির কাছে। একটু যখন বুঝতে শিখলাম, তখন 1.5 মাস 2 মাসে কিন্তু মনসাপতির আষাঢ়ে যে প্রায় সম উপস্থিতি গোটা বছর জুড়ে। কিন্তু 2 মাসে এসে জেলেদের জীবনের মধ্যে স্বাচ্ছন্দ্য চলে আসে। সেই স্বাচ্ছন্দ্যটা হলো যে ইলিশ মাছ ধরা পড়ে আষাঢ় শ্রাবণ মাসে। ওই শ্রাবণ মাসে মনসাপতি পাঠ হতো আমাদের পাড়ার মধ্যে, বাড়িতে বাড়িতে। এবং সেখানে নাট্যবুয়া বলে এক ধরনের
নাচুনে ছিল, পুরুষ নাচুনে ছিল, এবং মনসাপতি পাঠ হতো মাঝখানে মাঝখানে বিচ্ছেদের গান, রাধা বিচ্ছেদ, কৃষ্ণ বিচ্ছেদের গানগুলো গাওয়া হতো। এবং সেই মনসাপতি পাঠ আমি শুনেছি, বেহুর কথা, ছোটবেলা থেকে আমি যে দাদু সমুদ্র জলে হারিয়ে যাওয়ার কথা, বাবার জীবন সংগ্রামের কথা, আর বাবার কাছে শুনেছি বাবা সময় পেলেই আমাকে রামায়ণ এবং মহাভারতের কাহিনীগুলো বলে যেতেন। এই যে পটভূমিটা তৈরি হলো আমার মনের মধ্যে ধীরে ধীরে, সেই পটভূমি থেকে আমার পড়ার প্রতি এক ধরনের আগ্রহ জাগলো। আমি যখন ক্লাস 7-এ পড়ি বা 8-9-এ পড়ি, তখন আমি গল্পের বই অর্থাৎ উপন্যাসের বই, প্রথমত বলে রাখি যে মহাভারতটা আমার খুব ভালো করেই ছোটবেলায় পড়া হয়ে গেছে। কাশিরাম দাসের মহাভারত, বাল্মীকির মহাভারত নয়, কারণ সেটা তো সংস্কৃতিতে লেখা। মহাভারত এবং পরবর্তীকালে কৃত্তিবাসের রামায়ণ, এই দুটো আমি যখন নিজে নিজে পড়তে শিখলাম, তখন আমি কাহিনীর সমুদ্রে প্রায় ডুবেই গেলাম। আমি প্রতিদিন, আমাদের একটা ছোট্ট মন্দির ছিল, মাটির মন্দির। আমি খাওয়ার পরে বা সকালবেলা এসে যে আমি সেই মন্দিরে বসে সেই পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মহাভারত রামায়ণকে মন্দিরে রাখা হতো, আমি সেখানে সে কাহিনী পড়তাম। মা ঠাকুরদি, বাবাও মাঝে মধ্যে মনে করতো যে ছেলেটা বোধহয় খুব ছোটবেলাতেই ধর্মানুরাগী হয়ে পড়েছে, নাহলে মন্দিরে কেন গিয়ে ধর্মগ্রন্থ পড়া শুরু করেছে। কিন্তু মূলত আমি পড়া শুরু করেছি কাহিনী। আমি নিজেকে তৈরি করবার জন্য বিশ্ববিদ্যালয়ে বাংলাটাকে বেছে নেওয়ার পেছনে কোনো কি নির্দিষ্ট কারণ ছিল, বা নাকি ওই হ্যাঁ সাহিত্য হ্যাঁ, অনুরাগ থেকে? সেটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট। হুম সেটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট। আমি ইন্টারমিডিয়েট পাস করবার পরে হুম আমাদের হিন্দু পাড়ায়, আমাদের পাড়া থেকে মাইল দেড়েক দূরে, সন্তোষ নাগ বলে এক ভদ্রলোক হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, তিনি বিএ আচ্ছা। পাস করেছিলেন। হুম বাবা আমাকে নিয়ে তার কাছে গেছিলেন যে আমার ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করেছে, যে সে একটু উচ্চতর পড়াশোনা করতে চাই, দাদা আপনি যদি একটু পরামর্শ দেন। তো এই ভদ্রলোক সরাসরি বলেছে, যুধিষ্ঠির তুমি তো মাছ ধরে ধরে জীবনযাপন করছো, এক কাজ করো, তোমার ছেলেকে আর বেশি পড়ানোর দরকার নেই, তুমি তোমার মাছ মারাতে তুমি তাকে সংযুক্ত করো, আর এই যদি এদার ওদার পায়, কোথাও যদি একটা ছোটখাটো চাকরি পাই, সেটা করলে ভালো হবে, উচ্চতর পড়ার দরকার নেই। বাবা হুম আমাকে তার চেম্বার থেকে বের করে রাস্তায় দাঁড়িয়ে বলছিলেন আমাকে যে অফুত, হুম যে সন্তোষ নাগ ঠিক কথা ন হ, আসলে তুই লেখাপড়া করস, সন্তোষ নাগ ন স্যার। এটা হুম বলার পরেই তিনি আমাকে বললেন যে তুই যা পড়তে চাস হুম সেটা পড়। আচ্ছা তো সে সময় আমি ইংরেজিতে, বাংলা এবং অর্থনীতিতে ভর্তি পরীক্ষা দিয়েছি চিটাগংয়ে, আচ্ছা। চিটাগং কলেজে। হুম আমি এখানে একটু বলিনি, হ্যাঁ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েট এবং অনার্স পর্যন্ত পড়েছি। আমাদের সময়ে এমএটা গিয়ে পড়তে হতো ইউনিভার্সিটিতে। যেই খ্যাতিমান কলেজগুলো ছিল, ঢাকা কলেজ, রাজশাহী কলেজ, এমসি কলেজ, ভিক্টোরিয়া কলেজ, চিটাগং কলেজ, এইসব কলেজে অনার্স সিস্টেম ছিল। তো তিনটারই রেজাল্ট দিয়েছে একই দিনে, মানে ভর্তি পরীক্ষায় তিনটাতে আমি ইংরেজিতে, অর্থনীতিতে, বাংলায় কোয়ালিফাইড হয়েছি। কিন্তু আমাকে কেউ বলার ছিল না যে যে ইংরেজিতে পড়লে তোমার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসবে, তুমি সামনে দুবেলা ভালো করে খেতে পারবে, অর্থনীতি পড়লে একটা চাকরি পাবে। আমি প্রথমে গিয়ে ঢুকে বাংলা বিভাগে ঢুকে আমার নামটা দেখেই আমি সেখানেই ভর্তি হয়ে নিলাম। আচ্ছা এটা এক ধরনের অ্যাক্সিডেন্ট। আচ্ছা খুব যে হ্যাঁ বাংলা প্রীতির জন্য বুঝতে পেরেছি। আমি ভর্তি হয়েছি, আচ্ছা এই কথা যদি আজকে বলি তাহলে ভুল হবে। আচ্ছা। তো তবে বাংলা তো ভর্তি পড়লেন, হয়ে যেটা, হ্যাঁ বাংলা তো পড়লেন, পড়ে পাশ করেও বেরোলেন, অধ্যাপনাতে যুক্ত হলেন, সেটা অনেকেই করে। কিন্তু লেখালেখি হ্যাঁ, কাজটা আবার কেন বেছে নিলেন, লিখতে শুরু করলেন কেন? ওই যে এবং লেখালেখির কাজটা আমি যখন পড়তে মানে শুরু করলাম অনার্সে, তখন আমার ডিপার্টমেন্টে হুম বেশ কিছু সেই সময়ের খ্যাতিমান সাহিত্যিক পড়াতেন আমাদের। আচ্ছা যেমন আচ্ছা চৌধুরী জহুরুল হক ছিলেন হ্যাঁ আমাদের এখানে, হুম চোঙ্গা গল্পের জন্য যিনি খুব খ্যাতিমান। বিখ্যাত হ্যাঁ হ্যাঁ তিনি হ্যাঁ চট্টগ্রাম কলেজেও বাংলার অধ্যাপক ছিলেন, পরবর্তীকালে চিটং ইউনিভার্সিটিতে গেছেন। আমার শিক্ষক ছিলেন আম, আহ, আমার শিক্ষক ছিলেন সিরাজউদ্দৌলা চৌধুরী, তিনি কবিতা লিখতেন সে সময়ে, হুম আপনি নিশ্চয়ই তার নাম নামও শুনেছেন। শুনেছি হ্যাঁ সিরাজউদ্দৌলা চৌধুরী। আমার কবিতা ছিলেন নাট্যকার মমতাজ উদ্দিন আহমদ, আমার টিচার ছিলেন, হুম ডাইরেক্ট টিচার ছিলেন। সেই সময়ে তাদের এই ভঙ্গি, তিনি আমাদের নাটক পড়াতেন। একসময় তিনি ফেরদৌসী মজুমদারকেও আমাদের বাংলা বিভাগে নিয়ে এসেছিলেন। গোলাম মোস্তফাকে সেই সময়ের বিখ্যাত ভিলেন হুম ভিলেন চরিত্রে অভিনয় করতেন, তাকে নিয়ে এসেছিলেন।
এদের দেখে শুনে, এবং তারা প্রায় সময়ে, আজকালকার শিক্ষকরা তো গাইড নিয়ে, নোট গাইড নিয়ে ক্লাসে পড়াতে যান, সেই সময় শিক্ষকরা ওভাবে যেতেন না। হুম তারা শুধুমাত্র ছাত্রদের মধ্যে এক ধরনের প্রশ্ন তৈরি করবার প্রবণতা তৈরি করতেন। আজকাল তো আমরা হড়হড় করে বলে দিই যে হুম হুম রবীন্দ্রনাথ এত সালে জন্মগ্রহণ করেছেন, এত সালে হুম মরেছেন, হুম হুম। ইত্যাদি ইত্যাদি, মৃত্যুবরণ করেছেন। কিন্তু সেই সময় শিক্ষকরা বলতেন যে বঙ্কিমচন্দ্রের জন্মসালটা কি তোমরা জানো? ঠিক আছে, আজকে বলে গেলাম, কালকে তোমরা একটু খুঁজে বের করে নিও তো। এই খুঁজতে গিয়েই তখন আমাদের নানা বই পড়তে হতো। এই যে শিক্ষকদের সহযোগিতা, শিক্ষকদের গভীর প্রশ্ন তৈরি করবার যে এক ধরনের প্রবণতা, সেই প্রবণতা থেকে আস্তে 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 গল্প এবং উপন্যাসের প্রতি, বিশেষ করে গদ্য সাহিত্যের প্রতি আমার এক ধরনের ভালোবাসা জন্মালো। কিন্তু তাই বলে কখনো কোনো কালেও আমি শিক্ষকতা আহ, মানে লিখবো এটা ভাবিনি। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেছেন যে সেটাই আমার আমার জিজ্ঞাসা যে যখন আপনার, প্রথম সেটাই আমার জিজ্ঞাসা যে আপনার শিক্ষকতা তো শুরু করলেন সেই 77 সালের পর থেকেই, কিন্তু আপনার প্রথম গ্রন্থ সত্যিকার অর্থে সৃজনশীল গ্রন্থ বেরোলো 2008 সালে। তো এতদিন বাদে আসা, সাহিত্য জগতে আসা, তার আগে নিশ্চয়ই কিছু ঘটনাবলী ছিল, সেগুলো শুনতে চাই। আমি 2004-এ সালে, যে বইটা হ্যাঁ হ্যাঁ বেরিয়েছিল বিনয় বাসীর উপর, আমি সেটা নিচ্ছি না, কারণ সেটা হয়তো বা একটা এক ধরনের ফরমাইশি কাজও ছিল, তখন এটা প্রকল্পের অংশ ছিল। কিন্তু এই যে হ্যাঁ, বিনিময় এটা সৃজনশীল বেশ সাহিত্যে যে আপনি যুক্ত হলেন আর কি, যথার্থ তার বলেছেন। পেছনের পর্বটা কি? কোন প্রণোদনা থেকে আপনি এত দেরিতে হ্যাঁ, এসে যুক্ত হলেন? আমি আসলে এই এই বেদনাটা, এই বেদনাটা একটু বুকের তলায় দীর্ঘদিন ধরে আমি চেপে রেখেছি। প্রথম প্রথম খুব বলা বলি করতাম যে আমার সাহিত্য আসরে আসার পশ্চাতের কারণগুলো এখন আর খুব বলতে আমি বিষণ্ণ বোধ করি। তারপর আপনি যখন জিজ্ঞেস করলেন, আমাকে বলতেই হবে। মানুষরা লিখতে আসে আসলে আনন্দের জন্য। হুম আমি লিখতে এসেছি আসলে নিরানন্দের জন্য। আমি এসেছি অপমানিত হয়ে লিখবার জন্য। আমি এই যে আপনি একটু আগে বললেন যে আমি কৈবর্ত সমাজে জন্মগ্রহণ করেছি, এই যে কৈবর্ত সমাজে জন্মগ্রহণ করবার ফলে এক ধরনের হীনমন্যতা বোধ আমাদের সমাজের মানুষদের মধ্যে আছে, আমার মধ্যেও ছিল। কিন্তু আমি যখন এমএ পাস করলাম, আমি যখন 1982 সালে বিসিএস পরীক্ষা দিয়ে শিক্ষকতায় ঢুকলাম, তখন আমার মনের মধ্যে এক ধরনের বাসনা জেগেছিল, এক ধরনের বিশ্বাস জেগেছিল যে যে এখন থেকে আমি সামাজিকভাবে লাঞ্ছিত হব না। এখন থেকে আমি তথাকথিত ছোট জাতে জন্মগ্রহণ করবার অপরাধে আমি আর ভুগবো না। কারণ আমি যাদের সাথে কাজ করতে যাব, তারা সবাই তো এমএ পাস। আমার সাথে যিনি কাজ করবেন, বা আমার অধ্যক্ষ, আমার বিভাগীয় প্রধান, আমার সবাই তো এমএ পাস। ফলে রাস্তার সাধারণ মানুষ আমাকে যেভাবে হেলিত অবহেলিত করেছে, আমার বাবাকে লাঞ্ছিত করেছে, ঠাকুরদিকে অপমানিত করেছে, জেলে সমাজে জন্মগ্রহণ করেছি বলে, আমি অন্তত এটা থেকে মুক্তি পেয়ে গেলাম। 1982 সালে আমার বিশ্বাস ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই বিশ্বাস আমার টলে। আমি যখন সরকারি সিটি কলেজে পড়াচ্ছি, আমি যখন সরকারি মহিলা কলেজে পড়াচ্ছি, ঠিক 1 বছর পরে আমার বিভাগীয় প্রধান যিনি ছিলেন, আমি এখানে তার নামটা উল্লেখ করতে চাই না, আমার বহু লেখায় তার নাম এসছে, এবং অনেকে জানেন, আমাকে যারা ঘনিষ্ঠভাবে চিনেন তারা জানেন। তারা তিনি আমাকে খুব বেশি পছন্দ করতেন না। পছন্দ না করবার পশ্চাতে একটা কারণ যেটা আমি পরে আবিষ্কার করেছি, সেটা হলো যথাসম্ভব ওর চেয়ে ভালো পড়াতাম আমি। এটা আমার অহংকার হচ্ছে, আমি অহংকারটাকে ক্ষমা চাইছি। কারণ ছাত্রছাত্রীরা এসে বিভাগে হরিশঙ্কর জলদাসকেই খুঁজতো তাদের ক্লাসের জন্য। ওই বিভাগীয় প্রধানকে ক্লাস থাকা সত্ত্বেও ক্লাসে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতেন না। সেটা তাতে খুব ঈর্ষার কারণ হয়েছিল। এবং তিনি পিএইচডি হোল্ডার ছিলেন, তিনি নজরুলের গদ্য নিয়ে পিএইচডি করেছিলেন। যাই হোক, তিনি নাকি আমাকে নাম ধরে ডাকতেন না। একদিন আমাকে আমার বিভাগের সহকর্মী তাহমিনা নূর, এখন সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল, তিনি আমাকে ডেকে বললেন যে দাদা, আপনাকে একটা কথা বলতে চাই, সহ্য হচ্ছে না। তাই বললাম যে কি অপমান? বলছে আপনাকে তো উনি বেশ তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে সম্বোধন করে। কি সম্বোধন করে? বলে আচ্ছা, মানে যে দাদা, আমরা যে যেটা জানতে চাচ্ছিলাম ওই যে একেবারে সিরিয়াস সাহিত্যিক হিসেবে লেখালেখি, বই প্রকাশ, না, সেটা বলছি। সেই ওই পর্বটাতে যে আপনি কিভাবে ওই যে প্রবেশ করলেন? হুম সেটা আমি হুম হুম। সেটা আমি বলছি। আমি প্রবেশ করেছি, আমি অপমানিত হয়ে প্রবেশ হ্যাঁ করেছি। হ্যাঁ, সেটা কিন্তু সে আমি খুব মনের প্রক্রিয়াটা কি ছিল ঠিক ইচ্ছায়, করে মনের আপনি? আশায়, হ্যাঁ। ওই যে এইটাই বলছি। হুম উনি হুম। আমাকে নাকি জাল্লার পোলা বলে ডাকতেন। আচ্ছা। যে জাল্লার পোলা হুম, কলেজে আসছে, জাল্লার পোলা ক্লাসে গেছে। হ্যাঁ। তাহমিনা নূর আমাকে বলার পরে আমার ভেতরে এক ধরনের ক্রোধ জাগলো।
তো দুটো উপায়ে তাকে আমি প্রশ্ন করতে পারতাম। একটা হলো যে কেন আপনি আমাকে সরাসরি গিয়ে কেন আপনি আমাকে অপমানজনক ভাবে সম্বোধন করেন, আর দ্বিতীয় উপায় যেটা হলো জেলেরা যে তিনি যে ঘৃণা করছেন তারা আসলে ঘৃণার পাত্র কিনা জেলেরা। তো এইটা করতে গিয়ে আমি পিএইচডি মহিক চৌধুরীর কাছে পিএইচডি করতে গেলাম। আমার বিষয় ছিল আহ নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন। এই বিষয়ে গবেষণা করতে গিয়ে যে বইগুলো আমাকে পড়তে হচ্ছে, পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, ইত্যাদি ইত্যাদি, পড়ে পড়ে আমার মনে হয়েছে এই উপন্যাসগুলোর কোথাও কোথাও পদ্মা নদীর মাঝি তিনি ব্রাহ্মণের ছেলে বলে সে সমাজে জন্মগ্রহণ করেন নাই বলে তিনি অনেক কিছু সেখানে এড়িয়ে গেছেন বা লিখতে পারেন নাই। তেমন করে গঙ্গা, সমরেশ বসুর গঙ্গা উপন্যাসেও আমি পড়তে পড়তে আমার মনে হলো একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করেছে, সেটা হলো যে উপন্যাসগুলোর কথা বলেছে এবং আরো পরবর্তীকালে লেখা হয়েছে সবগুলো নদীভিত্তিক উপন্যাস, নদীভিত্তিক জেলেদের নিয়ে উপন্যাস। সমুদ্রভিত্তিক জেলেদের নিয়ে কোনো উপন্যাস রচিত হয়নি, না এপারে না পশ্চিমবঙ্গে। আমার হঠাৎ খেয়াল হলো যে আরে এরা যে লিখেছেন এগুলো তো আমার কথা, আমার বাবার কথা, আমার দাদার কথা। তো একদিন এক রাত্রিরে প্রায় 2টা বাজে থিসিসের কাজ করতে করতে আমি একটা খাতা বের করে নিয়ে সেখানে আমি প্রথম একটা লাইন লিখলাম যে 19 বছরের ভুবনেশ্বরী বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে আছে। এ হলো যে আমার জলপুত্রের প্রথম উপন্যাসের প্রথম লাইন। এইভাবে ক্রোধ থেকে, রাগ থেকে, অপমান থেকে আমি আসলে উপন্যাসের প্রথম লাইনটা লিখেছিলাম। আপনি বিশ্বাস করুন তার আগে আমি একটা ছোট গল্প লিখিনি, আমি কিচ্ছুটি লিখিনি। ওই আপনার সেই বিনয় বাঁশির উপর আরোপিত মানে কি বলবো এটা আদেশিত আদেশিত গ্রন্থ। সেটাই আমার জিজ্ঞাসা ছিল। তো এই জলপুত্র বোধহয় কোনো একটা প্রতিযোগিতায় বোধহয় শ্রেষ্ঠ পাণ্ডুলিপির পুরস্কার এরকম কিছু পেয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যুগান্তর। যুগান্তরে মারুফ রায়হান তখন সেই যুগান্তরের সাহিত্য সম্পাদক। আচ্ছা। তিনি একবার ঘোষণা দিলেন যে আমি নবীন লিখিয়ে দেব পাণ্ডুলিপি। তখন আমার জলপুত্র লেখা হয়ে গেছে। আমার 2জন ছাত্র এখন ওরা সরকারি কলেজে পড়ায়, টিপু সুলতান এবং মহি মোহাম্মদ বলে 2জন ছাত্র, এরা সরকারি কলেজে পড়াচ্ছে এখন। তারা আমাকে জোর করে এই লেখাটা টাইপ করে সেখানে পাঠিয়ে দিলেন, যদিও আমি বাধা দিয়েছিলাম। যে আমি বলেছিলাম যে ওরা তো নবীন লেখক চেয়েছে। তখন আমার বয়স 55 বছর। 55 বছরের কোনো লোককে আর নবীন লেখক হতে পারে? ওরা বললো স্যার লেখাটার নবীন লেখকের চেয়েছে, বয়স চাইনি। তো সেখানে 65টা, পরে মারুফ রায়হানের সাথে আমার আলাপ হয়েছে, কবি মারুফ রায়হান। তিনি বললেন যে 65টি পাণ্ডুলিপি সেখানে জমা পড়েছিল এবং সেই 65র মধ্যে এটা কি করে যেন শ্রেষ্ঠ হয়ে গেল, ওদের বিচারক মন্ডলী ছিল নিশ্চয়ই। সেটা যুগান্তরে ছাপা হলো, মাওলা ব্রাদার্স থেকে গ্রন্থাগারে বেরোলো 2008 সালে। হ্যাঁ, আমরা জানি। কিন্তু এটাই একটা বিরল ঘটনা, বিরল। আমি সেটাকেই বারবার বলতে চেষ্টা করছি। 2008 সালে লিখতে এসে প্রথম উপন্যাস ছাপা হওয়ার পরে 2020 সালের মধ্যে আপনার অসংখ্য গ্রন্থ প্রকাশিত হলো, 2 হাতে অসংখ্য পুরস্কার পেলেন, এবং আপনার প্রকাশক ভাগ্যও বেশ ভালো, বেশ বড় বড় প্রকাশকরা আপনার বই করলো, প্রথমা, অন্য প্রকাশ, মাওলা, কথা প্রকাশ ইত্যাদি। তো এই ম্যাজিকটা সত্যি আমার কাছে মনে হয় যেন একটা গল্পের মতোই। আসলে আপনার জীবনটা যেরকম গল্পের মতো, আপনার সাহিত্য জীবনটা গল্পের মতো। যাই হোক, আমরা এগিয়ে যাই, আমাদের সামনে আর অনেকগুলো প্রশ্ন রয়েছে। এখন তাহলে হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে আপনার নিয়তির কাছে আমাকে যেতে হবে, নিয়তির কাছে যেতে হবে। বৃহস্পতি এখন তুঙ্গে, যে গান টান গুলো আছে ওটা বলতে যেতে হবে। অর্থাৎ আমার প্রায় 54 বছর আমার লাঞ্ছিত অপমানিত দারিদ্র জীবন কাটলো, লেখক জীবনে এসে কোন একটা অলৌকিক কারণে আমার লেখাটা পছন্দ করে পাঠক। না, এটা সম্পর্কে আমরা একটা পরে শুনবো। পছন্দ করলে হ্যাঁ হ্যাঁ, এটা রহস্যটাও আমরা জানতে চাইবো একটু পরে। কিন্তু আমি যেখানে যেতে চাইছি যে আপনি তো শুধু লেখক নন, আপনি একজন অধ্যাপক বটে, অধ্যাপক, গবেষক, পাঠক, শিক্ষক। তো আপনার সেই দৃষ্টিতে বাংলা সাহিত্যের বর্তমান যে সমকালীন বাংলা সাহিত্যের একটা নির্মোহ মূল্যায়ন যদি পেতাম, যে কোথায় বাংলা সাহিত্য দাঁড়িয়ে আছে, কোথায় তার অর্জনের দিকগুলো, কোথায় তার কিছুটা শিথিলতা বা সীমাবদ্ধতা, হ্যাঁ একটু যদি আমাদের আপনার মূল্যায়নটা জানাতেন যদি। আমি আপনি লেখক হিসেবে নয়, আপনি লেখক হিসেবে আমি জানি আপনার জন্য কঠিন হবে সমকালীন লেখকদের মূল্যায়ন করা। পাঠক হিসেবে জি হ্যাঁ, পাঠক হিসেবে বলছি। আমি পাঠক হিসেবে অনেকে আমাকে মনে করেন যে আমি গদ্য লিখি, কবিতার কিছু বুঝি না বা পড়ি না, কবিতা পড়ি না। আমি প্রথমে স্বীকার করে নিই যে আমার যা কিছু শিক্ষা, বিশেষ করে শব্দ শিক্ষা, সেই শব্দ শিক্ষাটা কিন্তু আমি কবিতা থেকে গ্রহণ করি। কারণ কবিরা যে
নতুন শব্দ তৈরি করেন, সেটা গদ্যশিল্পীদের কখনো সম্ভব নয়, গদ্যশিল্পীদের দ্বারা। এবং আমি আনত হয়ে আছি কবি সমাজের কাছে শব্দ শিক্ষার জন্য। এবং কবিতা তো আসলে জীবনের সারমর্ম। আমরা যারা উপন্যাস লিখি তারা জীবনের ভাব সম্প্রসারণ লিখি, আর কবিরা লেখেন জীবনের সারমর্ম বা সারাংশটা। তো কবিতার ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে আছে, সেটা আমি নির্দ্বিধায় বলছি। একটা সময়ে নাটকও কিন্তু বেশ এগিয়ে ছিল, এটা কোনো ক্রমেই অস্বীকার করার উপায় নেই। যদিও ইদানিং কালের যে তেমন নাট্যকারও তৈরি হচ্ছে না, সিনেমা টেলিভিশনের কারণে সে নাটকটা প্রায় জল হয়ে গেছে, কিন্তু প্রবন্ধ সাহিত্যে আমরা অনেক বেশি সচেতন এখন। প্রবন্ধ সাহিত্যে আমরা প্রবন্ধ সাহিত্যে যে দু চারজন মানুষ আছেন, তাদের কথা আমি আনতমস্তকে স্মরণ করি। আমরা বুদ্ধদেবের ভাষা নিয়ে আমরা বলি যে বুদ্ধদেবের নিজস্ব একটা ভাষা ছিল, তার দৃষ্টিভঙ্গি, বুদ্ধদেব বসুর কথা বলছি আমি, আর সরি বুদ্ধদেব বসুর কথা বলছি। আর যেমন সুধীর চক্রবর্তী মারা গেলেন সেদিন, 15ই জানুয়ারিতে সুধীর চক্রবর্তী মারা গেলেন। অসাধারণ এক গদ্য শিল্পী ছিলেন তিনি। তিনি দাবি করতেন যে তিনি প্রবন্ধতে, না, আমি আমরা বলছি বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য নিয়ে, সাহিত্য, বাংলাদেশের সাহিত্য নিয়ে যদি, হ্যাঁ। প্রবন্ধ বাংলাদেশের সাহিত্যের মধ্যেও প্রবন্ধে আহ একেবারেই অহংকার করবার তেমন খুব বেশি না থাকলেও আমরা হুমায়ুন আজাদের কথা স্মরণ করতে পারি, আমরা সৈয়দ মঞ্জুরুল ইসলামের কথা মনে করতে পারি। যদিও তিনি ছোট গল্প উপন্যাস লিখতেন, কিন্তু তার প্রবন্ধ সাহিত্যগুলো অনেক ব্রাইট। আমরা আহ মনে করতে পারি সিরাজ ইসলাম চৌধুরীর কথা আমরা স্মরণ করতে পারি এই মুহূর্তে। আমরা আর কথা সাহিত্য বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ? নজরুল নিয়ে যে যে লিখছেন, আমি তো এই মুহূর্তে নামটা ভুলে গোলাম গেছি। মুর্শিদের কথা বলতে চাইছিলেন, গোলাম মুর্শিদ। হ্যাঁ, দেখিয়ে গেছেন আপনার, সরি শান্তনু কায়সার, হ্যাঁ গোলাম, হ্যাঁ দেশের গোলাম মুর্শিদের কথা বলতে চাইছি। প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে গবেষণামূলক প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে গোলাম মুর্শিদ এখন বাংলাদেশে একেবারেই অতুলনীয় বলা যায়। তিনি এই বয়সে যে গবেষণাগুলো করছেন, সেই গবেষণা অত্যন্ত খুবই অত্যন্ত বিরল, পরিশ্রমী, অত্যন্ত খুবই পরিশ্রমী এবং মেধার নিষ্ঠাবান পরিচয় গবেষক। আছে। খুবই পরিশ্রমী। হ্যাঁ, তো কথা কথা, সাহিত্যের হ্যাঁ, ক্ষেত্রে, কথা সাহিত্যের ক্ষেত্রে আমি আমার যাদের পড়া পড়ে আমরা মানসিকভাবে তাদের কথা আমাকে বলতে হবে। আমি একেবারেই দূরে না গিয়ে আমি বলতে জানতে আসে যে কাদের কাদের বই জিনিস শুনি, মাহমুদের বই তো ওরা কেউ নাম জানেন না, কিন্তু মাহমুদুল হক যে বাংলাদেশের কথা সাহিত্যে কি অসাধারণ একজন শিল্পী ছিলেন, কোন জটিলতাহীন সরল বাক্যে কি তাও অনেকে পারেন না। তো এখন যেমন সেলিনা হোসেন লিখছেন, আনিসুল হক লিখছেন, আমি সমকালের লোকদেরকে খুব বেশি তো আলোচনা করবো, তবে আমি যাদের কথা বলবো সাহিত্যের ক্ষেত্রে টিকে থাকার জন্য আলম ভাই সবচেয়ে বেশি প্রয়োজন যে লেখার মধ্যে বৈচিত্র্য আনা, বিষয়ের মধ্যে বৈচিত্র্য আনা, এবং প্রত্যেক বিশেষ করে উপন্যাসিকের নিজস্ব একটা ভাষা তৈরি করা। এই যে প্রেমের যে উপন্যাসগুলো আছে সেগুলো অবিরাম লিখিত হচ্ছে, অবিরাম দেখা হচ্ছে, নাটকে হোক বা গল্প উপন্যাসে হোক। কিন্তু আমি আপনাকে বলি, আমি অনেককে বলি যে উত্তরবঙ্গে একটা সম্প্রদায় আছে যারা শূকর চড়ায়, 6 মাস ধরে শূকর নিয়ে বেরিয়ে পড়ে, তারা আর কোনো পরিবারের সাথে কোনো যোগাযোগ থাকে না। সেই শূকরের মালিক কিন্তু কোনো মুসলিম, কোনো হিন্দু বনেদি পরিবার। তারা টাকা দিয়ে ওই সম্প্রদায়কে শূকর চড়ায়, তারা বনে বাজারে চলে যায়, সেখানে শূকরের বাচ্চা হয়, সেগুলো বিক্রি হয়। এই যে সম্প্রদায়টা, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই সম্প্রদায়কে কেউ তুলে আনছে না। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, যেমন করে আপনাকে একে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আপনি এই তথাকথিত ছোট লোকদের নিয়ে লেখা, আমি তোকে বলি যে তোমরা এসে লেখো, লিখলে আমি এখান থেকে সরে যাব। এই যে বিষয়টা যদি যথার্থভাবে, ভাষাটা যদি যথার্থভাবে উপস্থাপন করা হয়, তাহলে আমাদের দেশে লেখা অনেক বেশি এগিয়ে যাবে। তরুণ যারা আছেন
তাদের আমি আমি মঈন শেখের কথা এখানে উল্লেখ করতে চাই। রাজশাহীর, আমি জানি না তার বয়স কত, কিন্তু 42-44। তার একটা উপন্যাস, যথাসম্ভব প্রথম উপন্যাস দেশ পত্রিকায় সাড়ে সংখ্যায় বেরিয়েছে। কুসুম কথা নামে একটা উপন্যাস বেরিয়েছে, অতি চমৎকার একটা বিষয় নিয়ে। অর্থাৎ ঢাকা তার দিকে মুখ ফেরায়নি। আমি এ ফাঁকে বলিনি যে ঢাকা কিন্তু এই মফস্বলের দিকে মুখ ফেরায় না। বাংলাদেশের কিছু কিছু সাহিত্যিক আছেন, যেমন ধরেন উমর আলী, না, আমরা আমরা যেমন সেই হাসান আজিজুল না, হক। আমরা সেই প্রসঙ্গে আসবো, আমাদের পরে এই প্রসঙ্গে এই বিষয়ে একটি প্রশ্ন আসবেন। রয়েছে। আমি আমরা এটা হাসান আমরা এটা হাসান আজিজুল হকের হ্যাঁ, হাসান আজিজুল হকের কথাও আমি আচ্ছা এখানে উল্লেখ আচ্ছা। করতে পারি, আমি ভুলে গেছিলাম। আমি বিশেষভাবে মিলন, ইমদাদুল হক মিলনের কথা হুম, হুম। না, আমি বিশেষভাবে জানতে চাইবো যে উল্লেখ করতে। একেবারেই তরুণ আজি প্রজন্ম বলুন। কথা সাহিত্যে তাদের অবস্থানটা কোথায়, বা তাদের লেখার মধ্যে কি কোনো নতুন বৈশিষ্ট্য আপনি পাচ্ছেন কিনা, বা তাদের ভিতরে কোনো একটা নতুন হ্যাঁ, হ্যাঁ, দিগন্ত নতুন খোঁজার বৈশিষ্ট্য। অনুসন্ধান, হ্যাঁ, একেবারে নতুন প্রজন্মের লেখকদের মধ্যে, তরুণদের বাংলা কথা হ্যাঁ, সাহিত্যে আমি কারো কারো জানি এক ঝাঁক, কারো কারো বিশেষ করে মধ্যে। নারী, এক ঝাঁক নারী এখন লেখালেখি করছেন আর কি। তো সব মিলিয়ে তরুণদের কাছ থেকে হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। নতুন কিছু পাচ্ছেন কিনা মানে কথা সাহিত্যে? যেমন, হ্যাঁ, আমি বলছি, আমি যেমন পাপড়ি রহমান। হুম, হুম, পাপড়ি রহমান তাঁত শিল্পীদের নিয়ে বয়ন নামে একটা উপন্যাস লিখেছেন। হুম, হুম, সকৃত নোমান হুম, হুম। এই যে রোহিঙ্গাদের নিয়ে একটা উপন্যাস লিখেছেন, তারপরে লিখছেন। এরপরে ধরেন আপনার আহমদ আহ, মুস্তফা কামাল, আহ, আহমেদ মুস্তফা কামাল। আহমদ মোস্তফা কামাল লিখছেন। হুম, হুম। তারপরে ধরেন আপনার আহ, এই, আহ, এরপরে লিখছেন মনি হায়দার, মনি হায়দার। উপন্যাস লিখছেন হুম, হুম। বিভিন্ন বিচিত্র হ্যাঁ, বিষয় হ্যাঁ, নিয়ে। হ্যাঁ। এরা বাংলা সাহিত্যকে একটা, আহ, আপনি জানেন যে একটা নদী যখন সামনের দিকে চলায় একটা ছোট শাখা প্রশাখা থাকে, হুম, হুম, কিন্তু নদীর প্রধান যে গতিটা, হুম, হুম, সাহিত্যের যে প্রধান গতিটা, সেই গতির মধ্যে প্রবলতা আনছেন, হুম, হুম, উচ্ছ্বাস আনছেন হুম, এই হুম। এই লেখকরা। আমি হ্যাঁ, হয়তো হুম, হুম। তাড়াহুড়া করতে গিয়ে অনেকের নাম না, এই না, মুহূর্তে ঠিক আছে। আমার না তো, মনে আসছে না। হ্যাঁ, না, তবু আমি বুঝতে আহ পারলাম যে আপনি একটা সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন একেবারে নতুন প্রজন্মের লেখকদের মধ্যে আর কি। আচ্ছা, আমি নিশ্চিত রূপে, আরেকটা নিশ্চিত রূপে। প্রশ্ন, তবে আরে হ্যাঁ, তবে জি। এলেজেলেও, তবে হুম, এইটুকু এইটুকু একটু বলি যে হুম, এলেজেলেও লিখে যাচ্ছেন অনেকেই। হুম, হুম, যেমন প্রকাশিত হতে হবে, একটা লেখা লিখেই যেন নিজেকে খুব বড় হুম, হুম, সাহিত্যিক হিসেবে, উপন্যাস হিসেবে উপস্থাপন করবার এক ধরনের প্রবণতা, এগুলো অনেকের মধ্যে দেখা যাচ্ছে। হুম, কিন্তু হুম, হুম, এটা না করে গভীর পড়াশোনা করতে হবে। আর প্রকাশের অদম্য ইচ্ছাটাকে একেবারেই আহ চেপে রেখে হুম, হুম, নিজের লেখা বিষয়ে নির্মোহ যদি দৃষ্টি দেওয়া যায়, হুম, হুম, তাহলে বাংলাদেশের পরবর্তীকালের যে তরুণ লেখকরা বাংলা সাহিত্যকে, কথা সাহিত্যকে হারিয়ে যেতে দেবেন না। হুম, হুম। তারা নিজস্ব একটা গতিতে বাংলা সাহিত্যকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটা হ্যাঁ, আমার আশা। হ্যাঁ, না, সেটা সেটা আমাদেরও প্রত্যাশা। কিন্তু আমার একটা জিজ্ঞাসা, যে শুধু লেখালেখি করলেই তো চলে না, লেখালেখি প্রকাশ করতে হয়, তার লিখে তাকে জীবিকা নির্বাহ করতে হয়, তার একটা বস্তুগত জীবন রয়েছে। তার জন্য একটা প্রকাশনা শিল্পেরও এত উন্নয়ন দরকার, বিকাশ দরকার, এটাকে যথার্থ অর্থে পেশাদারি হয়ে ওঠা উচিত, বা তার যে ন্যূনতম কতগুলো মানদণ্ড থাকা উচিত, সেই জায়গায় তাকে উত্তীর্ণ হওয়া উচিত। আপনার কথা আগেই বলেছে যে আপনার প্রকাশক ভাগ্য খুব ভালো, আপনি খুব বড় বড় প্রকাশনের কাজ করেছেন, হয়তো আপনার সেরকম অভিজ্ঞতা হয়নি, কিন্তু একটা সাধারণ অভিযোগ যে লেখকরা তাদের লেখার সম্মানই পান না, যথার্থ মূল্যায়ন হয় না, বিপণন বিক্রির কোনো জায়গাতেই আসলে তারা খুব একটা আশাব্যঞ্জক কোনো খবর পান না, ফলে তাদেরকে লেখালেখির ক্ষেত্রে তারা প্রায়শই মনোবলও হারিয়ে ফেলেন কখনো উৎসাহ কখনো হারান। আর কি। আচ্ছা, তো আপনার অভিজ্ঞতার তো তো বটেই, এছাড়াও আপনার পর্যবেক্ষণে যে আমাদের প্রকাশনা সাহিত্যে, প্রকাশনা শিল্পের সংকটটা আসলে কোথায়, বা কিভাবে এটাকে আরো আরো সামনে এগিয়ে নিয়ে যায়, যেন লেখকরা অন্তত তার উপর নির্ভর করতে পারে, তার লেখালেখিটাকে আরেকটু মসৃণ করে তুলতে পারে? আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে আমি একটু সরিয়ে রাখছি, হুম, সরিয়ে রেখে হুম, অন্যদের কথা একটু বলি। সেইটাই। হুম, আমি সেদিন বছর হুম, খানেক আগেই হুম, হুম, আমাদের যে স্বনাম খ্যাত যে লেখক আছেন জাফর ইকবাল, হুম, হুম। তিনি অত্যন্ত মনের দুঃখে একটা প্রবন্ধ লিখেছেন যে লেখকরা তাকে সম্মানই দেয় না। প্রকাশকরা। সম্মানিত দূরের কথা, হ্যাঁ। সম্মানী দেওয়ার ইচ্ছেটাও প্রকাশকদের মধ্যে নেই। হুম, প্রকাশকদের মধ্যে নাই, এমন করে কোনো শিল্প গড়ে উঠে নাই। সেই শিল্প যদি একটু করে গড়ে উঠে, সেই শিল্পটা আসলে প্রকাশকদের পক্ষের শিল্প।
আসলে কখনো লেখকদের পক্ষের শিল্প নয়। হুম, আমরা যারা লিখি তারা শুধু মূলধন হিসেবে কাজ করি। আমি একটা ছোট্ট ঘটনা বলি যে আমার কাছে প্রকাশকরা লেখা চান বা কোনো একটা পত্রিকার সম্পাদক লেখা চান। আমি আমার সম্পর্কে বাইরে এইটুকু দুর্নাম হয়তো এর মধ্যে ছড়িয়েছে কিনা জানি না, আমি প্রথমত কত সম্মানই দেবেন সেটা জিজ্ঞেস করিনি। ওরা নানা রকম বিনয়ের অবতার হয়ে যান, বল যে দাদা এই সংকটের দিনে কষ্ট করে পত্রিকাটা বার করে এই সম্মানী কিভাবে দেবো। আমি বলি যে কাগজ কিনেন না? ওরা বলে যে হ্যাঁ কিনি। প্রেসে টাকা দেন না? দেই। প্রেস থেকে পত্রিকা মাথায় করে ঝাঁকাই করে যে আহ কুলি নিয়ে আসেন তাকে ভারী টাকা দেন না? বলছে দেই। তো লেখক কি দোষ করলো যে তাকে সম্মানী দেওয়া? এই সম্মানী দেওয়ার বিষয়টা না দেওয়ার জন্য প্রকাশকদের মধ্যে একটা এককাট্টা ভাব আছে, যে ঐকতার কারণে। এমনি প্রকাশকদের মধ্যে খুব বেশি পরস্পরের সাথে খুব বেশি বন্ধুত্ব নাই, কারণ লেখকদের নিয়ে সেখানে টানা হেঁচড়া হয়। কিন্তু একটি বিষয়ে তাদের মধ্যে খুব যুক্ততা আছে, দলবদ্ধতা আছে, সেটা হলো যে লেখকদেরকে সম্মানী না দেওয়া। আমিও দীর্ঘদিন প্রায় 5-6 বছর আমি সম্মানী পাইনি, কিন্তু ইদানিং সেই সম্মানী থেকে ব্যক্তিগতভাবে আমি বঞ্চিত হই না। কিন্তু কোনো কোনো একটা জায়গায় গিয়ে আছে, যেমন ধরেন আমার বই বিক্রি হলো 2000, হয়তো আমাকে বলা হচ্ছে 500 বই বিক্রি হয়েছে। যে 8-1500 যে বিক্রি হয়েছে তার সপক্ষে কোনো এভিডেন্স আমার কাছে নাই, সেটা আমাকে মেনে নিতে হচ্ছে। কিন্তু অধিকাংশ লেখক, সেটা হরিশঙ্কর না, সেটা সেলিনা হোসেন না, সেটা ইমদাদুল হক মিলন না, আনিসুল হক না, বা সাবের আহমেদ না, আমি খ্যাতিমানদের কথা বাদ দিচ্ছি, যারা নবীন লেখক, তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। হুম। তারা তাদের পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকদের দ্বারে দ্বারে ঘুরেন এবং প্রকাশনা শিল্প তাদেরকে ঠকায়। বইটা নেয়, ছাপায় হয়তো, আবার কোনো কোনো ক্ষেত্রে আমার 100টা বই কিনে নিয়ে তোমাকে বিক্রি করে দিতে হবে এই কথাও না না বলেন। না, এই কিন্তু বাস্তবতার কথা না, সম্মানীর এই বাস্তবতার কথা আমরা সবাই জানি কম বেশি, কিন্তু এখান থেকে উত্তরণের কি কোনো পথ আপনি নিজে দেখতে পান, বা আপনার কোনো পরামর্শ রয়েছে, বা কি করা যেতে পারে? মানে সরকারের কোনো ভূমিকা, গ্রন্থকেন্দ্র বা বাংলা একাডেমি, সেটা হলো কারো কি যে কোনো ভূমিকা রয়েছে? সরকারের ভূমিকা তো হ্যাঁ নিশ্চিত আছে। প্রথমত হলো যে প্রকাশকদের মধ্যে শুভবুদ্ধির উদয় হতে হবে। প্রকাশকরা যদি চিন্তা করেন যে যাদের বই বিক্রি করে আমাদের যে প্রকাশনা শিল্পের 70 বছর 60 বছর আমরা গুজরান করছি, তাদেরকে বঞ্চিত না করে তাদেরকে অন্তত কিছু দেওয়া উচিত। আর সরকারের পক্ষ থেকেও ওরা যে অমুক অমুক লেখককে এই সম্মানই দিয়েছে, সেই সম্মানের একটা তালিকা সরকারের কাছে জমা দেওয়ার একটা প্রবণতা থাকা দরকার আছে বলে আমি মনে করি। এখানে আরেকটি কথা, আপনি হয়তো এই প্রশ্নটা আমাকে করবেন, করবার আগেই আমি বলছি, এটা হলো যে সম্পাদনা শিল্প নাই কোনো প্রকাশকের। একমাত্র প্রথম আলো অর্থাৎ প্রথমা প্রকাশন ছাড়া আর বেশিরভাগ ক্ষেত্রেই যে আপনি যে একটা লেখা পাঠালেন, একটা উপন্যাস পাঠালেন, সেই উপন্যাসটার কোথাও কোনো ভুল লাইন লিখলেন কিনা, মিথ্যা তথ্য দিলেন কিনা, বা বানানের কোনো ভুল হলো কিনা, সেই বিষয়টা তেমন তেমন করে এই সম্পাদনা করবার তেমন কোনো সম্পাদনা পরিষদ আমাদের দেশের খুব খ্যাতিমান প্রকাশনা সংস্থাতেও কিন্তু হয়ে ওঠেনি। এবং একটি বানান আমি নিজে আমার বইয়ের প্রুফ আমি দেখে দিই, দেখার পরও শুদ্ধ করবার জন্য যখন আবার প্রকাশককে পাঠায় যে কম্পিউটারে কাজ করতে, সে আবার একই ভুল করে পাঠায়। যেমন ধরেন, আমি নাম বলবো না, হুম, আমি আমার ইংরেজি বানান, এই সম্প্রতি আমার একটা বই বের হবে, যে আমি আমার নামটা ইংরেজিতে বানান করে দিলাম হরিশঙ্কর জলদাস ইংরেজিতে। ও প্রথমবার ইয়ে করে দিল, হরিসংঘর্ষ জলদেশ লিখে দিল, হরিসংঘর্ষ জলদেশ ইংরেজিতে লিখে দিল। আমি পরের বার ওইটা কেটে আবার ঠিক করে দিলাম। না না, পরের এটা বারও সে হুম, হরিসংঘর্ষ জলদেশ না লিখে জল। এই যে সম্পাদনার বা একটা বানান শুদ্ধ করে লেখা, হুম, আপনার নিশ্চয়ই, আপনি নিজে লেখক, নিজে আহ ভীষণ ভালো একজন পড়ুয়া, একটা বই যেই বিষয়েই হোক, যখন একটা দুইটা বানান আপনাকে আঘাত করে, তখন সেই বইয়ের প্রতি কিন্তু আপনার হুম, হুম, ভালোবাসাটা হুম, না কমতে থাকে। সেটাই সেটাই। না, মানুষ, এক্ষেত্রে আমি পাঠক আর যাই ভাবুক, হ্যাঁ হ্যাঁ, ভুল বানানটা পছন্দ করে না। হুম হুম এই ভুল বানানটার হুম বিষয়ে হুম। অর্থাৎ সম্পাদনা পরিষদ শক্ত হওয়া উচিত।
না, নাহলে ওই এত আর কি, বই তারা বাংলা ওখানে ওই একাডেমি বিনিয়োগ থেকে করবে, এটার জন্য একটা বিনিয়োগ দরকার পড়ে, ওইখানেও তারা বঞ্চিত করবে আর কি। এটা করলে হয়তো একটা সম্পাদকের শ্রেণী গড়ে উঠতো, অনেক মেধাবী ছাত্ররা আসতে পারতো এখানে আর কি, সবাই উপকৃত হতো, মানে প্রকাশনা শিল্প উপকৃত হতো, হ্যাঁ, সাহিত্যিকরা উপকৃত হতো, আমাদের ভাষা উপকৃত একটা হতো। সম্পাদনা। কি হ্যাঁ, কিন্তু এই বিনিয়োগটা, কিন্তু আপনাকে আমি বলে রাখি, অন্তত হ্যাঁ, একটি প্রতিষ্ঠানের কথা একটা আমার জানা আছে, ইউপিএল, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, তারা কিন্তু সম্পাদনার ব্যাপারে খুবই খুবই হ্যাঁ, ঠিকই নিষ্ঠাবান এবং বলেছেন। তারা যথেষ্ট মনোযোগ আমি দিয়ে আমি থাকে। হুম হুম ওদের নাম, হুম হুম হুম। ওদের নাম উল্লেখ করি নাই যে ওদের ওখান থেকে আমার কোনো বই বের হয়নি, আমার অভিজ্ঞতা নাই সেজন্য। প্রথমার সাথে আমার অভিজ্ঞতা আছে সেটাই। আছে আর কিন্তু হ্যাঁ, এইটা হুম, আহ, যথার্থ যে যে এই একটা সম্পাদনা যদি পরিষদ থাকে প্রতি প্রকাশনায়, এই যে এলেবেলে বইগুলো বের হচ্ছে, কিছু কিছু বইতে এলেবেলে হচ্ছে, সেটা আপনি স্বীকার করবেন, আমিও স্বীকার করছি। এবং এই প্রশ্নগুলোও চলতো আমার ক্ষেত্রেও। হয়তো আমি প্রকাশকদের প্রশ্ন পেয়েছি বলে লিখেছি, কিন্তু সম্পাদনা পরিষদ যখন থাকতো ওরা বলতো যে বিদেশে যেটা হয় আপনি জানেন, হুম, হুম, বিদেশে তো আহ বহুবার বহু বিখ্যাত বইয়ের লেখকদের পাণ্ডুলিপি ফেরত আসে বারবার, হুম, যে না এটা হয়নি, এটা এভাবে সংশোধন হুম, করতে হবে। সেই বিষয়টা আমাদের এখানে অতি জরুরি, এই সম্পাদনা হুম, হুম। পরিষদটা গড়ে তোলা। পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, প্রকাশনা শিল্পকেও সমৃদ্ধ করার জন্য গ্রন্থ সমালোচনারও একটা সংস্কৃতি আমাদের গড়ে ওঠা উচিত, যে কি বই বেরোচ্ছে হ্যাঁ, সেটা তার হয়নি। সম্পর্কে আলোচনা করা, হ্যাঁ, হ্যাঁ, কিছু পরামর্শ দেওয়া, সেটাও হয় না, ফলে একজন লেখকও সেটা পায় না এবং পাঠকরা জানতে পারে না। তো এই সমালোচনা সংস্কৃতি সেইভাবে আমরা বিকশিত না হওয়ার পেছনে কারণ কি? হ্যাঁ, আমি বলি প্রথমে আমাদের এখানে যে বই বের হচ্ছে, হুম, হুম। সেই বইগুলো যে নিত্য নৈমিত্তিক ভাবে আমরা সন্ধানও তো পাই না। সেটাই সেটাই বলছি আমি, যে হ্যাঁ। দৈনিক হুম পত্রিকাগুলো, হুম দৈনিক হুম। পত্রিকাগুলো যে সাপ্তাহিক ইয়ে যে বার করে, সাহিত্য সাহিত্য পাতা। পাতাটা বার করে, হুম হুম ওরা ইচ্ছে করলে সেই মাসে বা সেই সপ্তাহে কি বইগুলো বেরিয়েছে তার একটা তালিকা, ছোট একটা তালিকা একটা কর্নারে দিতে পারে। হুম হুম তাহলে তাতে আমরা উপকৃত হই, যারা পড়ুয়া হুম তারা উপকৃত হই। হুম কিন্তু সেই উপকারটা আমরা এই নিত্য নতুন গ্রন্থের কোন রকম আমরা কোন রকম হদিশ পাই না, সন্ধান পাই না। তাতে আমাদের জ্ঞানের জগৎ, আমাদের জানার জগৎটা খুব বিকশিত হচ্ছে না। আপনি শেষ প্রশ্নটা করেছিলেন, এই হুম মানে হুম। কি প্রশ্ন যেন করলেন আমাকে, আহ, এখন না, যে প্রশ্নটা করলেন আপনি? ওইটা সমালোচনা সংস্কৃতি, কেন পুস্তক সমালোচনা, গ্রন্থালোচনাকে এবার সমালোচনা, গুরুত্ব দেওয়া হয় না, পত্রিকায় সমালোচনাটা বলুন, আমাদের, বৈদ্যুতিন মাধ্যম, সমালোচনাটা বা বা আমাদের বা আমরা সমালোচনা হ্যাঁ, গ্রহণও করতে পারি না, সেইটাও একটা সমস্যা রয়েছে, করলে দেখা যায় যে সমালোচকের সঙ্গে লেখকের সম্পর্কের অবনতি ঘটে। তো এইটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমাদের সংস্কৃতিতে। সমালোচনা হুম হুম সমালোচনাটা আমাদের দেশে গড়ে উঠে নাই। সমালোচনাটা তেমন করে গড়ে উঠে নাই। আমাদের দেশে যা হচ্ছে, অধিকাংশ সময় পিঠ চুলকানি হয়, অধিকাংশ সময় বাহবা দেওয়া হয়, অনর্থক বাহবা। আমি মঈন শেখ, এই যে যার কথা বললাম, উনি বোধহয় একটা স্কুলে পড়ান। হুম তিনি আমাকে বললেন যে যে দাদা, আমার বইটা বেরিয়েছে, সবাই প্রশংসা করেছে। আমি ওনাকে বললাম যে আপনার উপন্যাসটা আমি পড়েছি, সেখানে দুই একটা জায়গায় আমার খটকা লেগেছে। তখন উনি আমাকে আঁকড়ে ধরলেন, যদি বললেন যে যে দাদা কোথায় কোথায় যে ভুল হয়েছে একটু যদি দেখিয়ে দেন। এরকম দেখিয়ে দেওয়া সমালোচক আমাদের দরকার আছে। তবে এটাও সত্য যে কেউ আমার বিরুদ্ধে সমালোচনা করলে, কেউ ধরেন, আমি বিখ্যাত লেখকদের নাম বলছি না, আমি দু একজনের বই উপন্যাসের সমালোচনা পত্রস্থ করে ওরা আমার সাথে বেশ কিছুদিন কথা বলাও বন্ধ করে দিয়েছেন। আমি ভুলটা ধরিয়ে দিয়েছি। সেই ভুলটা সহ্য করবার মতো, সমালোচনাটা সহ্য করবার মতো সহনশীলতা যেমন আমাদের বড় লেখকদের, ছোট লেখকদের, তরুণ লেখকদের মধ্যে গড়ে উঠে নাই। আবার খুঁটিয়ে খুঁটিয়ে ভুলটা ধরিয়ে দিয়ে কিভাবে আরো বেশি পরিশীলিত লেখা লেখা যায়, সেই বিষয়টাও জানানোর জন্য তেমন শিল্প আমাদের দেশে গড়ে উঠে নাই। এই শিল্পটা আরো বেশি সমৃদ্ধ হওয়া দরকার বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আচ্ছা, একটি প্রশ্ন আমি করতে চাই, বা অনেকেই করে, যে বাংলাদেশে আপনি যেহেতু ঔপন্যাসিক, কথা সাহিত্যিক, যে এখনো সেই অর্থে ঠিক বড় মাপের উপন্যাস যাকে বলে চিরায়ত, খুব ব্যাপক পরিসরের বড় মাপের উপন্যাস, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে এত বড় ঘটনা নিয়েও সেই মাপের উপন্যাস রচিত হয়নি। আপনিও কি তার সঙ্গে একমত? নিশ্চয়ই একমতই হবেন, কারণ আমাদের জানা মতে আমরা দেখি না। কিন্তু না হওয়ার পিছনে কারণটা কি, মানে বড় উপন্যাস লেখার সেই মানসিকতা, সেটাকে আমরা এখনো অর্জন করে উঠতে পারিনি, বা দীর্ঘদিন গবেষণা করে একটা ব্যাপক পরিসরে আমি একটু হ্যাঁ, সময়টাকে ধরার চেষ্টা করা। আমি হুম একটু বলি, হুম আলোচনার সাপেক্ষে বারবার পশ্চিমবঙ্গের কথা চলে আসছে, যেহেতু হুম হুম ওরাও বাংলা ভাষাভাষী, আমরাও বাংলা ভাষাভাষী। একসময় এই বঙ্গতে একসময় একরকমই ছিল। আমাদের দেশ আলাদা হলেও তো ভাষা, মানে বাংলা ভাষা,
সংস্কৃতি প্রায় অনেকটা ক্ষেত্রে মিল আছে। ওপারে কিন্তু বড় উপন্যাস লেখা হচ্ছে, হুম, হুম। বরাবরই, হ্যাঁ, হ্যাঁ। এপারে কেন লেখা হচ্ছে না? হুম, আপনি দেখবেন যে 1947 সালে আমাদের জন্য তথাকথিত আজাদি, ওদের জন্য সত্যিকারের আজাদি ছিল 47 সালে। ওদের 47 সালের স্বাধীনতা পাওয়ার পরে ওদের দেশে খুব বেশি সংকটকাল উপস্থিত হয়নি রাজনৈতিকভাবে। রাজনৈতিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে। কিন্তু ৪৭ এর পরে বাংলাদেশে বহু সংকটকাল আসছে, যে সংকটকালগুলোকে আ অবলম্বন করে অনেক বেশি, অনেক বিশাল, অনেক বেশি সমৃদ্ধ উপন্যাস লেখা যেত। যেমন ৫২ এর ভাষা আন্দোলনের কথা বলি, আমরা আ আ ৬৬ সালের ছদপার কথা বলি, আমরা ৬৯ এর গণ আন্দোলনের কথা বলি, আমরা ৭০ এর নির্বাচনের, ৭১ এর কথা, ৭৫ এর কথা। এই বিষয়গুলো আমাদের কাছে কিন্তু বিশাল উপন্যাসের একটা প্রেক্ষাপট তৈরি করে রেখেছে। কিন্তু সেই হিসেবে আমাদের দেশে তেমন করে উপন্যাস লিখিত হচ্ছে না। আমরা বৃষ্টি ও বিদ্রোহীগণ বড় আকারের যে উপন্যাস শামসুল সৈয়দ হকের, শামসুল হকের, হ্যাঁ। হুম। আমরা অ্যা অ্যা হুমায়ূন আহমেদের অ্যা জননী ও জননী ও জ্যোৎস্নার জ্যোৎস্না ও যে জননীর গল্প। জ্যোৎস্না ও জননীর গল্প, হুম, হুম। জ্যোৎস্না ও জননীর গল্পের কথা বলি বড় আকারের উপন্যাসের ক্ষেত্রে। আপনি যে বলছেন যে একটি বড় আকারের উপন্যাস করতে গেলেই সে বড় আকারের উপন্যাস পৌরাণিক কাহিনীকে নিয়েও করা যায়। কিন্তু হুম, সে হুম। পৌরাণিক কাহিনীর মধ্যে যদি আমরা আমাদের বর্তমান জীবনকে যদি আমরা মিশিয়ে দিতে পারি, সেই উপন্যাস ৫২ এর ভাষা আন্দোলন নিয়েও করা যায়। সেই উপন্যাস গোটা বাঙালি জীবনের সংস্কৃতিকে নিয়েও করা যায়। কিন্তু তার জন্য প্রয়োজন অনুসন্ধিৎসা এবং প্রচন্ড গবেষণা। হুম, হুম। আমি একটু করে বলিনি, আমি ছেলেটার নাম বলছি না, তার তরুণ বয়স। ও আ অদ্বৈত মল্ল বর্মণকে নিয়ে একটা উপন্যাস বড় আকারের একটা উপন্যাস লিখবার জন্য সে আমার পরামর্শ চাইছে। তাকে আমি প্রধানত বলেছি যে, "তুমি গোকর্ণ ঘাটে যাও, হুম, তুমি নবীনগরে যাও, তুমি জগৎবাজারে যাও, আনন্দবাজারে যাও, যেখানে অদ্বৈত মল্ল বর্মণের জীবন এবং জীবনের অনুষঙ্গগুলো ইয়ে করা আছে।" সে ঢাকা থেকে রওনা দিয়েছে। এই যে স্থানিকভাবে গিয়ে অর্জন করা, কাহিনী অর্জন করা বা দেখা, সেরকম গবেষণা করে লেখবার প্রবণতা আমাদের দেশে নেই। আমাদের দেশের, আমি এটা ইন জেনারেল বলছি না, অতি অল্পতেই সাহিত্যিক খ্যাতিটা পাওয়ার জন্য খুব বেশি আগ্রহ হয়ে উঠেছে হুম, হুম। আমাদের লেখকদের মধ্যে। না, একটি উপন্যাসেও যে মানুষকে আ অনেক বেশি সমৃদ্ধি দিতে পারে। আমি ইমদাদুল হক মিলনের নূরজাহানের কথা এখানে উল্লেখ করতে পারি। এটা একটা বিশাল একটা উপন্যাস লিখেছেন এবং এই উপন্যাস টিকে গেছে, টিকে যাবে। বিশাল উপন্যাস লেখার প্রেক্ষাপট আমাদের দেশে আছে, কিন্তু সেরকম পরিশ্রম করতে হবে। আমাদের ভাষা আছে, আমাদের নিজস্ব মাটি আছে, আমাদের নিজস্ব নদী আছে, আমাদের নিজস্ব রাজনৈতিক ঘটনা আছে, আমাদের দারিদ্র্য আছে, আমাদের সংকট কাল আছে। সবকিছু আছে। শুধু সংগ্রহ করে একটু লিখতে বসা। সেই লিখতে বসার জন্য আ মানসিক তারুণ্য দরকার আছে, গবেষণা দরকার আছে না, আমার এবং মনে হয় নিজস্ব আমরা গদ্য। আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রকাশনা শিল্পেরও একটা গলদ এটা, যে আমাদের দেখা যায় আমাদের লেখাগুলো হয় মূলত হ্যাঁ, ঈদ সংখ্যা ভিত্তিক, ২১শে ফেব্রুয়ারি ভিত্তিক, ওই সময় বানানো। তো এইভাবে তো নিশ্চয়ই। সম্ভব নয়। হ্যাঁ, এটা কোনো একজন লেখককে তো হয়তো ৩-৪ বছর শুধু একটা নিয়েই কাজ করতে হবে, এটার পেছনে এক ধরনের পৃষ্ঠপোষকতারও দরকার পড়ে। কোনো এক প্রকাশক তাকে কিছু অগ্রিম দেবে রাখবে হ্যাঁ, এবং হ্যাঁ। সে বইটা প্রকাশ করার আমরা তো নিশ্চয়তা দেবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো না হলেও কিন্তু হ্যাঁ, আমরা তো আসলে একটা বিঘ্ন তৈরি হয় আসলে, ঠিকই আমার মনে বলছেন। হ্যাঁ। ঠিকই সেদিকটাও বলছেন। আমাদের নজর আমরা তো হুম, লিখে পয়সা পাই না। হুম, হুম। আমরা লিখে তো পয়সা পাই না। তারপরে এই যে গবেষণা করে এত টাকা খরচ করে যে বইটা লিখবো সেটা আদৌ হ্যাঁ, প্রকাশিত হবে কিনা, হ্যাঁ, হ্যাঁ। আ সেটাও একটা অনিশ্চয়তার অনিশ্চয়তা। মধ্যে থাকে। হুম, হুম। এবং এবং এ বিদেশের মধ্যে দেখবেন যে কোন একজন খ্যাতিমান লেখক কোন একটা বিষয়ে লেখা শুরু করেছেন বললেই প্রকাশকরা কিন্তু তার কাছে চলে আসে। চলে যাবে। যে হ্যাঁ। তুমি টাকা হুম, নিয়ে যাও। হুম, হুম, তুমি টাকা হুম, নিয়ে যাও, তুমি কোথায় যেতে হবে যাও। হুম, হুম, বইটা হুম। কিন্তু আমাকে দিতে হবে। সেই। কতদিন পরে দেবে সেটার হুম, হুম। কোনো দাবিদাওয়া নেই। ধরাবাধা এখন নেই। আপনি হুম, হুম, ঈর্ষঙ্কার কথা বললেন। হুম, হুম, ঈর্ষঙ্কার জন্য আমার থেকে লেখা চাই। হুম, হুম। আমি একটা ৫০,০০০ শব্দের একটা উপন্যাস পাঠালাম। নেবে আমি না। মানি হুম, হুম, যেকোনো লেখক। হুম, 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 না হুম, নিলেন। নেওয়ার হুম। পরে বলে যে, "দাদা এটাকে ছোট যে করতে যদি হবে। ২০,০০০ করা যায়।" এই তো সেটাই বলছি। ২০,০০০ করা যায়। হুম, এখন হুম, আপনার সন্তানকে আপনি কোন দিকে জবা করবেন? হুম, লেখকের লেখাটা তো তার সন্তানই। হুম, হুম, আপনি তার হাত কাটবেন, তার মাথা কাটবেন, পা কাটবেন। ফলে এই যে বড় উপন্যাস লেখবার যে প্রবণতা, সেই প্রবণতা তো আমাদের দেশে হয় না। আমি হুম, হুম, এখানে উল্লেখ করলে অহংকারের কোনো কারণ হবে না নিশ্চয়ই। সেটা হলো যে আমি দুটো এরকম বড় আকারের উপন্যাস, ৩ টা বড় আকারের উপন্যাস লিখেছি।
আর সৌভাগ্যবশত বেশ কোজ কয়েকটি এডিশন হয়েছে। কোসবি, রামগুলাম। একলব্য বলে আমি হুম, হুম, না, একলব্য বলে রয়্যাল সেজের বিরাট আকারের একটা উপন্যাস লিখেছি, প্রস্থানের আগে বলে একটা উপন্যাস হুম, লিখেছি, হুম, হুম, এবং গেল বছর মৎস্যগন্ধা বলে একটা হুম, হুম, আমি বেশ বড় আকারে প্রায় 400 পৃষ্ঠার হুম, কাছাকাছি হুম, উপন্যাস হুম, লিখেছি। বড় উপন্যাস হুম, হুম, পড়বার কিন্তু পাঠকও আছে। হুম, হুম, হুম। বড় উপন্যাস পড়বার কিন্তু পাঠকও আছে এদেশে, এটা নিশ্চিতভাবে বলা যায়। হ্যাঁ, বলাই যায়, যেমন আমার কিন্তু মৎস্যগন্ধা উপন্যাস, সুনীলের সেই সময়, প্রথম আলো, পূর্ব পশ্চিম, শিশির, এগুলো কত মানুষ ব্রাদার্স পড়েছে, এডিশন এখনো পড়ছে, বারবার বারবার করে পঠিত হচ্ছে। ফলে বড় বাংলাদেশে উপন্যাস পড়ার একটা আলাদা একটা আমার আনন্দ আছে, আর একটা উত্তেজনাও আছে, একটা দীর্ঘদিন ধরে একটা সঙ্গে থাকার যে অভিজ্ঞতা আর কি। হ্যাঁ, প্রতিযোগিতা হ্যাঁ, এই জি, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার এই যে মৎস্যগন্ধা উপন্যাসটা 800 টাকা দাম। হুম, হুম, আমি প্রকাশককে বলেছি, ভাই এত দামের বই তো কিনবে না কেউ। এখন উনি এটা ফেব্রুয়ারির 17 তারিখ উনি আপনার এই বই প্রথম এডিশন শেষ হয়ে গেছে, দ্বিতীয় এডিশন বের করতে হবে এবং বের হয়েছে। হুম, তাহলে আমি খুব অবাক হয়ে গেলাম যে একটা উপন্যাস, 3টে উপন্যাসের দামের সমান 800 টাকা। হুম, 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 তাহলে এই বইও মানুষে কিনে। ঠিক, ঠিক, পাঠকদের কখনো কোনো দোষ দেওয়া যাবে না হুম, হুম, যদি তাকে তার মনের খাদ্যটা আমরা জোগাতে পারি। হুম, 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 সে চায় কি, সে বৈচিত্র্য চায়, হ্যাঁ, সে চায় কি, সে তার জীবনের কথাগুলো ওখানে আছে কিনা সেটা খুঁজে নিতে চাই। সেটাই, সেটা আমরা যদি দিতে পারি হুম, হুম, তাহলে এ বাংলাদেশের লেখা কোনোদিন মরবে না। সেইটাই। আচ্ছা, আপনি আগে একটা প্রসঙ্গ তুলতে চাইছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম, যে রাজধানী কখনো রাজধানী বাইরের জায়গা থেকে মুখ তুলে তাকায় না, তথাকথিত মফস্বলকে তারা বেমাতা সুলভ আচরণ করে। তো আপনি তো হ্যাঁ হ্যাঁ মানে রাজধানীর বাইরেই আছেন, চট্টগ্রামে, এবং হ্যাঁ এই অভিযোগ স্থানীয় হুম, লেখকরাও বারবারই করছেন, এই চট্টগ্রামেও নিশ্চয়ই অনেক অভিযোগ আছে আর কি। আপনি কিভাবে নিজেকে হুম, হুম। সেখান থেকে আহ মানে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম হলেন? কিভাবে সেই বাধাটা অতিক্রম করলেন? নাকি এখনো কিছু কিছু চ্যালেঞ্জ আপনি মোকাবিলা করেন? এই ব্যাপারটা একটু বলবেন, রাজধানীর সঙ্গে প্রান্তের শহরগুলোর সম্পর্ক, তাদের টানাপোড়েনটা নিয়ে, এবং যে লেখকরা যে অভিযোগ করে এটাকে কতটা সত্যি, সেটা কিভাবে অতিক্রম করা যেতে পারে, আপনি কিভাবে করলেন, সেটা যদি একটু ভাগ করে নিতেন আমাদের সঙ্গে। আচ্ছা, রাজধানী সবসময় উন্নয়নশীল, হুম, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে। বিশেষ করে মানুষ সম্পর্কেও আমরা যখন লেখক না হয়েও যদি একজন সাধারণ মানুষ হিসেবেও যায়, রাজধানীর লোকরা মনে করে যে মফস্বলের লোকগুলো এসছে। কিন্তু এই উন্নাসিকতা দিয়েই আসলে রাজধানীর বাইরের যে জেলাগুলো আছে, মফস্বলগুলো আছে, তাদেরকে বিচার করবার চাই সবসময় সেখানকার লোকগুলো। কিন্তু যারা বিচার করছেন তারাও কিন্তু একসময় মফস্বলের লোক ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো যে রাজধানীর ঢাকার বাইরেও যে ঢাকা আছে, ঢাকায় শুধু বাংলাদেশ নয়, ঢাকার বাইরেও যে ঢাকা আছে, সাহিত্যের ক্ষেত্রে বেশ কয়েকজন লেখক কিন্তু জানান দিয়েছেন। আমি উমর আলীর কথা আপনাকে বলেছি। তিনি তার নিজের বাড়ির মধ্যে হ্যারিকেন জ্বালিয়ে কবিতা লিখতেন। সেই বিখ্যাত উমর আলী আহ কবি। আর আমি হাসান আজিজুল হকের কথা আমি বলতে পারি, যে যিনি ঢাকায় মাঝে মধ্যে এসেছেন কিন্তু তিনি রাজশাহীতেই সারা জীবন কাটিয়েছেন। তিনি জানান দিচ্ছেন যে ঢাকার বাইরেও কিন্তু লেখক আছে। আমি সরস্বতী সরকারের কথা একটু করে উল্লেখ করতে, যদিও উনি প্রবন্ধে লেখালেখি করেন, এরকম অনেক আছেন। আপনি আমার কথাও বললেন যে হরিশঙ্করও হয়তো লেখালেখি করছে। আমরা যে কয়জন একটু চেষ্টা করছি তারা ঢাকাকে জানান দিতে চাইছি যে ঢাকার বাইরেও ঢাকা আছে। ঢাকাকে মফস্বলের দিকে তার মস্তকটা ঘুরানোর জন্য যে কয়জন অবদান রাখতেন সে কয়জনের মধ্যে আমি দু একজনের নাম আপনাকে বললাম। আগুন, আপনি তো জানেনই, আগুনেই যত গভীর ছায়ের নিচে রাখুন না কেন, সেই গভীর ছায়ের ক্ষেত্রে হচ্ছে সাধারণ যারা তরুণ, যারা এগুতে চাইছে, যারা প্রকাশিত হতে চাইছে ঢাকায়, তাদের কি অবস্থা? এখন তাদের অবস্থাও নিশ্চয়ই অনেক বেশি প্রতিকূল। তারাও ঢাকায় গিয়ে খুব বেশি ঠাঁই পাচ্ছে এমন না। কিন্তু এই ঠাঁই পাওয়ার জন্য তো চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা চালিয়ে কিভাবে যাবে? চেষ্টা চালিয়ে যেতে হবে, বিশেষ করে আমি উপন্যাস এবং গল্পের ক্ষেত্রে বলছি। আমি আবার বলছি হুম, আপনাকে, হুম, হুম, চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য তার উপন্যাসের এবং আহ, গল্পের বিষয়টা বিচিত্র করতে হবে। গতানুগতিক কোনো বিষয় নিয়ে গল্প উপন্যাস লিখলে ঢাকায় না, চিটাগাংয়ের কোনো সাহিত্যিকের লেখাও চিটাগাংয়ের অধিবাসীরা পড়বেন না। এবং গদ্য ভাষাটা তার হাতের মুঠোয় আনতে হবে। আমরা হাসান আজিজুল হকের, বারবার আসছে যে লেখা পড়েই আমরা বুঝতেছি এটা হাসান আজিজুল। আমি এখানে বিশ্বজিৎ চৌধুরীর কথা বলি, আমাদের
যে বর্তমানে চট্টগ্রামে যে বিশ্বজিৎ চৌধুরী যে লিখছেন, আহ সেই বিশ্বজিৎ চৌধুরী নিজস্ব একটা গদ্য ভাষা তিনি তৈরি করতে পেরেছেন। গদ্যটা তার কথা বলছে, এবং এই গদ্যটা পড়লেই আমরা যারা গভীর অনুসন্ধানী পাঠক তারা বুঝতে পারছে যে এটা বিশ্বজিতের লেখা। অর্থাৎ আমি আরেকটা বিষয় আছে, সেটা হলো যে লিখেই তৎক্ষণাৎ সেই লেখাটা প্রকাশ করবার জন্য তৎপর না হয়ে তার লেখার মধ্যে কোন রকম ত্রুটি আছে কিনা, তার লেখার মধ্যে আরো কিছু কোনো সংযোজনের বিষয় আছে কিনা সেটা চেষ্টা চালানো দরকার। তবে এটা সত্যি যে যে লেখা যদি যথাযথ হয়, সেই লেখাকে দাবিয়ে রাখার লোক নাই বাংলাদেশে, সেই লেখা একসময় প্রকাশিত হবেই হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে সেটা মফস্বল হোক আর যেখানেই হোক, মূল কাজটা ঠিকঠাক মতো করে যেতে হবে, তারপর হয়তো বা লড়াইটা করা যায়। কিন্তু নিজেকে প্রস্তুত, নিজের ভাষাকে প্রস্তুত, তার নিজের বিষয়ের হ্যাঁ, হ্যাঁ, ভান্ডারটাকে সমৃদ্ধ না করেই আমার মনে হয় ঠিক অনুযোগ অভিমান পথে পা বাড়ালে বোধহয় নিজেকেই ক্ষতি করা হবে আর কি। আল্লাহ আজও আল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই। তো আর আমরা যারা কিন্তু যারা তরুণ আলোচনা। লিখছেন, হ্যাঁ, তারা হ্যাঁ। যারা হুম, যারা তরুণ লিখছেন, হুম, হুম, তাদের প্রধান কাজ হলো যে কিন্তু অন্যের লেখা পড়া। হুম, হুম, তিনি যাকে সমৃদ্ধ লেখক মনে করেন তার লেখাটা, এবং তাদের লেখা, তার নয় শুধু, হুম, হুম, তাদের লেখাটা পড়ে যেতে হবে। হুম, হুম, কারণ লেখা পড়তে পড়তে অনেক কিছু শেখা যায়, হুম, হুম, একদম চোখ খুলে যায়। আমরাও যখন লেখা পড়ি, অন্যের লেখা পড়ি, ওই লেখা পড়তে পড়তে আমি পড়ার মধ্য থেকেই আমি নিজস্ব প্লট খুঁজে যাই, হুম, হুম, খুঁজে পাই, ভাষার গতি প্রকৃতি খুঁজে পাই। এই পড়াশোনাটা করে নিতে হবে। পড়াশোনা না করে শুধু এর সমালোচনা, ও ক্ষুদ্র লেখক, এই লেখক নাকি, এ অমুক করেছে তমুক, এগুলো করলে হুম, হুম, ওই চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, বগুড়ার মধ্যেই হুম, হুম। সীমাবদ্ধ থাকতে হবে, আচ্ছা, আমরা রাজশাহীর কিন্তু মধ্যেই আমরা কথায় কথায় কিন্তু বেশ সীমাবদ্ধ অনেক হবে। কথায় কথায় বেশ বলুন অনেক রাত আর কি হয়ে গেল, বলবেন। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আরো দুটো প্রশ্ন আমার রয়েছে। তার মধ্যে একটি অবশ্যই আপনার লেখালেখি নিয়ে। এখন কি লিখছেন, কি পরিকল্পনা আছে, ও অদূর ভবিষ্যতে নিজের লেখা বা বাংলাদেশের সাহিত্য নিয়ে কি স্বপ্ন রয়েছে, এই ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন। এরপরে আমরা কিছু মুক্ত আলোচনায় যাব এবং সবশেষে আপনার নিজের একটা লেখা পাঠ শুনে আসলে রীতি টানবো। এই মুহূর্তে আপনি আপনি বললেন যে আপনি লিখছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যে আমাকে গ্রন্থ তালিকা পাঠিয়েছেন, এই বছরও আপনার একাধিক বই প্রকাশিত হচ্ছে বা হয়ে গেছে ইতিমধ্যে আর কি। অর্থাৎ আপনি লেখালেখির মধ্যেই আছেন, তা না হলে মাত্র 12 বছরে 50টি গ্রন্থ, তাও বড় বড় মাপের এবং বিচিত্র বিষয়ে, এটা সম্ভব নয়। তা এখন কি লিখছেন, কি ভাবছেন এবং সামনের কি পরিকল্পনা যদি আমাদেরকে একটু জানাতেন। এখন লিখছি আমি, মূলত একটা উপন্যাস লিখবার জন্য আমার খুব মাথায় দীর্ঘদিন ধরে ঘুরছে, কিন্তু আমি ওই যে বলছিলাম আপনাকে যে গবেষণা করেই উপন্যাসটা লিখতে হবে। আমার বারবার স্ট্রাইক করেছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন আহ মতান্তরে 23 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করে তাকে বিতাড়িত করেছিল। এই বিষয়টা আমাকে বেশি স্ট্রাইক করেছে যে আসলে সে সময় লক্ষণ সেন কেন তাকে বাধা দিলেন না, লক্ষণ সেনকে এতই ভীরু ছিল, বা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিদের সৈন্য শক্তি কি এতই শক্তিশালী ছিল যে 13 বা 23 জন সৈন্য দিয়ে গোটা একটা দেশের রাজধানী দখল করে ফেলতে পারা। ওই সময়ের সময়টা, এবং ওই সময়ে আপনি জানবেন সে সময়ে হিন্দু সমাজের রাজনৈতিক, হিন্দু সমাজের সামাজিক বৈষম্যটা খুব প্রবল ছিল, জাতপাতের বিষয়টা খুব প্রবল ছিল। এই প্রেক্ষাপটটাকে নিয়ে আমার একটা উপন্যাস লেখার খুব বেশি ইচ্ছা জাগছে। তার জন্য আমি আহ উপকরণ অনুষঙ্গ সংগ্রহ করছি। আরেকটা উপন্যাস হলো যে আমি আহ আহ, সেটা হলো যে একটা পৌরাণিক উপন্যাস লিখবার আমার খুব ইচ্ছা আছে। এই যে সীতাকে হরণ করে রাবণ নিয়ে গেলেন, সীতাকে হরণ করে রাবণ পঞ্চবটী বন থেকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এক রাতের জন্য তিনি সীতাকে রাজপ্রাসাদে রেখে দিয়েছিলেন, এবং সেই রাজপ্রাসাদে আর কাউকে থাকতে দেন নাই, এমনকি নিজের স্ত্রী প্রধান মহিষী মন্দোদরীকেও থাকতে দেননি। সেই রাতে কি হয়েছিল, এবং সীতা যখন আহ প্রায় 3 মাস পরে যখন ফেরত আসলেন ইয়ে থেকে, আহ লঙ্কা থেকে কারামুক্ত হয়ে যখন ফেরত আসলেন, তখন রাম তাকে আগুনের উপর দিয়ে হাঁটালেন। কেন হাঁটালেন? কারণ রাবণ নয়, রামের,
তার স্বামী, সীতার স্বামী, তার মনে হয়েছিল সীতা প্রেগনেন্ট। এই যে বিষয়টা, রহস্যটা, যে এরা 13 বছর 9 মাস পঞ্চবটী বনে একসাথে কাটানোর পরও সীতা গর্ভবতী হয়নি, কিন্তু সীতা যখন ফিরে আসলেন রাবণের কারাগার থেকে, তাকে গর্ভবতী দেখা গেল। এই বিষয়টা অনেকে আচ্ছা, হয়তো রাগ করবেন, কিন্তু সেটা অত্যন্ত বিতর্কিত, কিন্তু এটার ভেতর থেকে সত্যটা আমি উপস্থাপন করতে বের হুম, করবার জন্য এক হুম, ধরনের হুম। উপন্যাস লিখবার আচ্ছা, আমার আমরা একটু আগে ইচ্ছা আছে। কথা আর বললাম যে এখন আমি হ্যাঁ, হ্যাঁ, বলুন, শুনছি, হ্যাঁ। এখন আমি যেটা লিখছি সেটা হলো আহ, একটা প্রবন্ধ লিখছি। প্রবন্ধ লেখা আমি খুব ছেড়ে দিয়েছি প্রায় বলা যায়। আমি আহ, বর্ণ বৈষম্যের শিকড় বাকর বলে একটা প্রবন্ধের বই আমি লিখছি, যে হ্যাঁ, বহু সেটা আমি দেখলাম আদিকাল থেকে কথা প্রকাশ থেকে প্রকাশিত হওয়ার আমি তালিকায় দেখলাম আপনার কথা বোধহয় আছে। এই বছরে বেরোনে বোধ বহু হয় আর কি। হুম, বহু হাজার হাজার বছর ধরে, আমি যেহেতু নমশূদ্র বংশে জন্মগ্রহণ করেছি, আমরা বেশি দলিত মথিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। এই ব্যথাটা সবসময় আমাকে ব্যথিত করেছে। না হলে আমাকে জাল্লার পোলা বলে, এম এ পাস করার হুম, হুম, পরও হুম, হুম, আমাকে কেন জাল্লার পোলা বলে সংবর্ধিত হ্যাঁ, হতে হয়েছে। আচ্ছা, এই বিষয়টা আমাদের সমাজকে এখনো কুরে কুরে খাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি একটা সেইটাই। বই লিখবার ইয়ে করছি। আর ছোটখাটো গল্প টল্প তো লিখে হ্যাঁ, যাচ্ছি, হ্যাঁ। না, এইটার লিখতেই হচ্ছে। এই প্রবন্ধ গ্রন্থের একটা অংশ বিশেষ কিন্তু আমরাও ছেপেছিলাম আমাদের বিস্তার শিল্প উৎসবে, যে একটা স্মরণিকা বেরিয়েছিল, সেখানেও কিন্তু এই বিষয়ে আপনি একটি নিবন্ধ দিয়েছিলেন। আচ্ছা, আমার আমার মনে হচ্ছে বোধহয় সেটা ওই ওই দেখো, গ্রন্থেরই অংশ হ্যাঁ, বিশেষ। না, আমি যেটা বললাম একটু একবার নিজেরাই আলোচনা ওইটা অনেক করছিলাম। বিকশিত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে আহ, বড় কাজ হয়নি, ভালো কাজ হয়নি। আপনার কি তেমন কোনো পরিকল্পনা রয়েছে? কারণ আমি দেখলাম মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স 18 এবং যথেষ্ট স্মৃতিতে থাকার কথা, হ্যাঁ, হয়তো অনেক রকম অভিজ্ঞতা আপনার হয়েছে আপনাদের কৈবর্ত সমাজের, সেসব না, নিয়ে কি মুক্তিযুদ্ধ কোনো তো হ্যাঁ মুক্তি বড় করে কিছু লেখার কথা ভাবছেন কেন, মুক্তিযুদ্ধ অদূর ভবিষ্যতে অন্তত এখন না হলে? মুক্তিযুদ্ধ হুম, মুক্তিযুদ্ধ নিয়ে আমার প্রচন্ড তীব্র সুতীব্র এক ধরনের আগ্রহ আছে। মুক্তিযুদ্ধ আমি সরাসরি অংশগ্রহণ না করলেও আমাকে চারদিকে ঘিরেই হুম, হুম, মুক্তিযুদ্ধ সংগঠিত সেইটাই। হয়েছে। আমি যে হুম, জেলাপাড়ায় জন্মগ্রহণ করেছি, হুম, তার চারদিকেই তো হয়েছে, আমরা বেরিয়ে যেতে পারিনি, আমরা সারাউন্ডেড ছিলাম। এই মুক্তিযুদ্ধ আমাকে সবসময় আহ এক ধরনের আহ বিমর্ষ করে, এক ধরনের উদ্বেলিত করে। কিন্তু ব্যাপার যে আমি এই মুহূর্তে একটু, সবাই লিখছে মুক্তিযুদ্ধকে নিয়ে, এই অতি কথনের কারণে, অতি লিখার কারণে আমি এই বিষয়টা থেকে কিরকম যেন উৎসাহ বোধ করছি না এই মুহূর্তে। যে প্রায় সবাই লিখছে, এবং লেখাটা যদি যথার্থ হতো, মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তেমন যদি লেখা হতো, তাহলে হয়তো আমি সেই বিষয়ে লিখবার চেষ্টা করতাম। কিন্তু আমি আমার মন থেকে একেবারে মুক্তিযুদ্ধ নিয়ে লিখবো না এমন না, ছোটখাটো লিখেছি। আমার যেমন ধরেন এই উপন্যাসের মধ্যে অর্ক বলে একটা উপন্যাস আছে, অর্ক, এটা তরুণদের জন্য লেখা উপন্যাসটা, সেটা সেই পতেঙ্গারেই মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আপনি দহনকালটা যদি পড়েন, দহনকালের মধ্যে সেই মুক্তিযুদ্ধের কথা আছে। আমি সম্পৃক্ত, মানে আমি অন্য নামে সেখানে সম্পৃক্ত হুম, হয়ে হুম, আছি। হুম, হুম, এই সেইটাই। দহনকাল উপন্যাসটা আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়ে অনেক বেশি মুগ্ধ হয়েছিলেন। তিনি সংসদ চলাকালীন সময়েও আমার নাম ধরে দহনকাল উপন্যাস নিয়ে তিনি প্রশংসা বাহ, করেছেন। 1914 সাল, দু হুম, হাজার চোদ্দ সালে সার্ক সম্মেলনের সাহিত্য সম্মেলনের উদ্বোধনের মধ্যে হুম, হুম, আমাকে নিয়ে 2 মিনিট 56 সেকেন্ড তিনি এই দহনকাল নিয়ে বাহ, কথা বলেছেন। তিনি মুগ্ধ হয়েছেন। হ্যাঁ, সেখানে অনেকে, মুক্তিযুদ্ধ আছে, সেখানে হ্যাঁ। জেলে সমাজ না, আছে। আমরা আশা করব ভবিষ্যতে আপনি কোনো এক সময় আরো বড় বিস্তৃত পরিসরে আপনি যেমনটি চান, এই যে যে অতৃপ্তি রয়েছে বর্তমানে লিখিত মুক্তিযুদ্ধের উপন্যাসগুলো, সেগুলো হ্যাঁ, অতিক্রম আমি করে আমি একটা আমিও আশা দৃষ্টান্তমূলক রাখছি। কিছু করবেন আর কি। আমরা হ্যাঁ, একদম শেষ করছি, শেষ প্রশ্ন, সেটা আমি আশা রাখছি। মুক্তিযুদ্ধের সঙ্গে মিলিয়ে করতে চাইছে। আমাদের এই বছর মুক্তিযুদ্ধের বা আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে, এবং মুক্তিযুদ্ধ হয়েছিল একটা বড় হ্যাঁ, স্বপ্নকে সামনে নিয়ে। তো এখন আজকে পেছনের দিকে তাকিয়ে কি মনে হয় আমাদের সেই স্বপ্ন কতখানি আমরা পেলাম, বা আমাদের বর্তমানে যে স্বপ্নের বাংলাদেশ কি কতটা দেখতে পাচ্ছেন, বা ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কি আপনার প্রত্যাশা বা কি আপনার ভাবনা? এই সংক্ষেপে আপনার এই মুহূর্তের বাংলাদেশ ভাবনাটুকু শুনতে চাই। আমি বলি যে আমরা, এই যে আপনি যদি কাঠামোগত বা মানে রাষ্ট্রীয় উন্নয়ন, রাস্তাঘাট, উন্নয়ন
ব্যক্তিগত বিষয়টা নিয়ে কথা বলেন, তাহলে আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশকে দেখেছেন সেই সময়, বাংলাদেশ ছিল না, বাংলাদেশকে সেই সময় একটা মহাশ্মশানের সাথে, সেই 1972 সাল থেকে এই গত 48 বছর মাঝখানে রাজনৈতিক অনেক ওলটপালট গেছে, অনেক অসঙ্গতি এসছে, অনেক বিশ্বাসঘাতকের জন্ম হয়েছে, অনেক বিশ্বাসঘাতকের মৃত্যু হয়েছে, অনেক মহিরুরের পতন হয়েছে। এই সকল কিছুর ভেতর দিয়ে বাংলাদেশ কাঠামোগতভাবে উন্নয়ন যে হয়েছে সেটা কোনো ক্রমেই অস্বীকার করা যাবে না। অর্থনৈতিকভাবে কথা বলছি আমি, রাস্তাঘাট ইত্যাদির কথা বলছি, সাহিত্য ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি পিছিয়ে থাকিনি। আমি কখনো হতাশবাদী নই। আমাদের এই দেশ 50 বছরে এতগুলো বাধা অতিক্রম করে, সেখানে হত্যা আছে, সেখানে খুন আছে, সেখানে মৃত্যু আছে, সেখানে কারা দণ্ড আছে, সবকিছু মিলে জুলে এই যে বিষয়টা এতটুকু পর্যন্ত বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, পৃথিবী তো বিস্মিত হওয়ার কথা। যারা বাংলাদেশের মূলগত ইতিহাস জানে, অন্তর্গত ইতিহাস জানে, আমি মনে করি বাংলাদেশ অনেক বেশি অগ্রসরমান, অনেক বেশি অগ্রগামী হবে, এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসলে আমরা যারা লেখক আছি, যারা কবি আছেন, যারা প্রবন্ধ, যারা সুন্দর তাদের মধ্যে এই স্বাচ্ছন্দ্যময় হরিশঙ্কর দা, আপনার ইন্টারনেট বোধহয় আবারও সমস্যা করছে। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন কিন্তু অন আছে, ভিডিওটা অফ হয়ে গেছে। দাদা, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, হরিশঙ্কর দা, আমার মনে হয় উনি আবার বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো ঠিক আছে সালাউদ্দিন, আমরা কিছু কথা বলি, বরং আশা করি উনি এর মধ্যে আবার ফিরে আসবেন। তো সালাউদ্দিন, হ্যাঁ, তো হ্যাঁ, তুমি তো এতক্ষণ তো গোটা স্যার বা দাদা হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন কিনা না উনি জানি না, উনি কিন্তু বোধহয় শুনতে আমার কাছে পাচ্ছেন না, উনি শুনতে পাচ্ছেন না। উনি বেরিয়ে গেছেন, এই যে এই মতো দেখতে পেলাম, উনি আচ্ছা একেবারে ডিসকানেক্ট, হয়তো আবার ফিরে আসবেন। এমনিতে আমরা আচ্ছা আমরা কিছুক্ষণ কথা বলতে থাকি আচ্ছা, ওনাকে আসার সময়টা হ্যাঁ, দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, আ- 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 আসলে আমি দাদা যেরকম করে বৌদিকে দু হাতে না লিখে এক হাতে সাহায্য করছেন, আমিও আসলে বাসার বাসন কোসন গুলো নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে শুনছি। আমারও ভালো লাগলো যে হ্যাঁ, মানে দাদার অনু অনুসারী সেই অর্থে অন্তত আর কি। হুম, আমার ভালো লাগলো, দেখো জলপুত্র দিয়ে ওনার উপন্যাস লেখা শুরু, হুম, এবং আমার মনে হলো যে উনি যেইভাবে এগিয়েছেন, স্বাধীন 21শে পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, এইটা আমার কাছে প্রতিভার প্রাবল্য মনে হয়েছে। আমাদের একেবারেই, প্রতিভা খুব একেবারেই। ম্রিয়মান হয়ে থাকে, এখানে আমি খুব অবাক হয়েছি। এইরকম অবাক যদি বারবার হতে পারতাম খুব ভালো লাগতো। হ্যাঁ, আরেকটা আচ্ছা, মনে হয়েছে, একটু তোমাকে থামাই, আমি দেখি দাদা কানেক্টেড হয়েছেন, কিন্তু ওনার হ্যাঁ ওটা মাইক্রোফোন এবং ভিডিও দুইটাই অফ আছে। আমি একটু কথা বলে দিই। হরিশঙ্কর দা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হরিশঙ্কর হ্যাঁ, দা, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আচ্ছা, শুনতে আচ্ছা, আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের আলোচনা পুরো এখানেই শেষ করছি। তবে এখন আমরা একটু মুক্ত আমাকে শুনতে আলোচনা। পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে আমাকে শুনতে কি পাচ্ছি, শুনতে পাচ্ছেন আপনাকে আপনি? শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আচ্ছা, ঠিক যথারীতি আছে। ওই একটু আপনার ইন্টারনেটে ব্যান্ডউইথ লো আছে। এখন আমাদের সঙ্গে হ্যাঁ, জুমে হ্যাঁ, যুক্ত আছেন আমার বন্ধু সালাউদ্দিন আহমেদ। তিনি আপনার একজন একনিষ্ঠ আচ্ছা। অনুরাগী। তাকে আমি তার হুম, হুম। মন্তব্য বা তার যে অনুভূতি এখন ব্যক্ত করার কথা বলবো, যেন আপনি শুনতে পান। হ্যাঁ সালাউদ্দিন, উনি ফিরে এসেছেন। দ্রুত বলে ফেলো তোমার কথাগুলো, নাহলে আবার আমি কোন মধ্যে বলছিলাম হারিয়ে যে যান। হ্যাঁ, হুম, প্রতিভার, হুম, হুম, হ্যাঁ, হুম। হরিদাকে মানে এই জন্য ভালো লাগলো যে ওই যে প্রতিভার প্রাবল্য যেটা বলছিলাম, প্রতিভাকে তো আমরা না, না, সেটা, ম্রিয়মান না হয়ে সেটা থাকতে সেটা দেখি, না, সেটা কিন্তু উনি স্যারের শোনে। ক্ষেত্রে এটা না, ভিন্ন। সেটা উনি শোনেনি, কিন্তু প্রতিভার প্রাবল্যের ব্যাপারটা শোনেনি উনি আর কি, উনি ছিলেন না, ফলে আবার নতুন করে যদি বলতে আচ্ছা আর কি। হ্যাঁ, হুম, আচ্ছা, হুম, স্যারকে আবার বলি হুম, যে স্যার আপনার কাজগুলো দেখে আমি আমি যেটা আমার কাছে সবসময় মনে হয় যে প্রতিভার প্রাবল্য আপনি নিজেও স্বীকার করেন। আমি অবাক হয়েছি আপনি এরকম একেবারে সহজ স্বীকারোক্তি কিভাবে দিলেন, এটা সাহসের ব্যাপার যে আপনি কৈবর্ত সম্প্রদায় থেকে এসছেন,
দারিদ্র থেকে এসছেন এবং আপনার লেখার শুরু অপমান দিয়ে, অপমানিত হওয়া দিয়ে। কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে প্রথাকে আপনি শুধু চাটি মারেননি, আপনি চড় মেরেছেন। আমরা এগুলো বারবার দেখতে চাই। আরেকটা জায়গায় আপনি স্যার শিক্ষকদের কথা বলেছেন যে শিক্ষকরা বঙ্কিমের জন্ম সাল না বলতেন যে কবে সেটা পড়ে এসো, আমরা কালকে আলোচনা করব। ছোট্ট একটা ব্যাপার, কিন্তু আমরা এইরকম ভাবে শেখানোর মতো শিক্ষকদের দেখা পাচ্ছি না। কিন্তু আপনি তুলে এনে ভালো করেছেন, নিশ্চয়ই এখানে আমরা দেখবো। আরেকটা ভালো লেগেছে স্যার যে উত্তরবঙ্গে একটা সম্প্রদায়ের কথা বলেছেন যারা 6 মাসের জন্য শুকর নিয়ে বেরিয়ে যায়, তাদের নিজেদের একটা ভাষা আছে। আপনি এইটার একটা ছোট্ট আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে অনেকে ওদের ভাষা নিয়ে বা ওদের জীবন নিয়ে লিখতে পারে। এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আমি কিন্তু পিঠ চুলকাচ্ছি না, সমালোচনার যেই কথাটা বললেন যে আমি আমার কাছে যেটা ভালো লেগেছে শুধু সেটাই বলছি, আর খারাপ লাগবার মতো কিছু খুঁজে পাইনি। আরেকটা জিনিস বলেছেন স্যার যে বাংলা সাহিত্যের প্রধান যে নদী ধারা, সেটায় প্রাবল্য উচ্ছ্বাস আনার মতো মনি হায়দার, পাপড়ি রাহমান। আমার কাছে কিন্তু একজন অপাঠক হিসেবেও আমার কাছে আগ্রহ জাগলো যে না, তাহলে আছে। সবচেয়ে বড় সাহসের কাজ আমার কাছে মনে হয়েছে, একেবারে মানে বলেই ফেলি, যে 800 টাকা দামের বড় উপন্যাস লিখে সেটার দ্বিতীয় সংস্করণ বার হয়েছে। এতগুলো আপনি শুধু প্রতিভার প্রাবল্যই দেখাননি স্যার, আমার মনে হচ্ছে অন্যকে যথেষ্ট উৎসাহ দেবার মতো অনু অনু মানে আপনার উপাদানগুলো ছিল যেগুলো দয়া করে তুলে এনেছেন। আরেকটা যে বললেন যে মফস্বলের দিকে মস্তক ঘোরাতে বাধ্য করা, এই যে চাটগাঁ থেকে পাণ্ডুলিপি করে আয়োজন, সেটাও কিন্তু আমার কাছে ওই রকমই একটা ছোট্ট মনে হয় যে সেটারই মানে সেইভাবেই মফস্বল থেকে ভালো ভালো লেখকরা আসছেন, ভালো ভালো অনুষ্ঠানগুলো হচ্ছে। আর যে রাজধানী যে উন্নাসিক, এটা শুনে নিজেকে একটু অপরাধী মনে হলো, যদিও আর সবার মতো আমরাও, আমি না হই আমার পূর্বপুরুষ মফস্বল থেকে এসেই এখানে উঠে এসে বলি, আমরা আসলে উঠে আসা না, বরং বোধহয় নেমে আসা। কারণ আমরা তো দেখি যে রাজধানীর চাইতে বাইরে সবাই মান বজায় রেখে লিখছেন, কাজ করছেন, জীবন আচরণও তাই দেখি। আর আমি আরো চাইবো আপনাকে বড় বড় বা অন্য একটা বিষয় নিয়ে আপনি আরেকদিন স্যার এরকম আমাদের বলবেন। আপনার বলা আসলে কার জন্য বলা এটা বোঝা যাচ্ছে না, পাঠকদের চাইতে আমি তো মনে হয় যে আপনি লেখক বা হবু লেখকদের নিয়েই বললেন। আমি শুধুই কৃতজ্ঞতা জানাই। ফরিদা, ভালো থাকবেন স্যার। অনেক ধন্যবাদ। হরিশঙ্কর দা, কি আপনি এর প্রেক্ষাপটে কিছু আপনার প্রত্যুত্তর বা প্রতিক্রিয়া জানাবেন? দাদা। আমি কি বলবো, আসলে মানে একজন গভীর নিষ্ঠাবান শ্রোতাও যে আছেন, সেটা দাদার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আর আমি একটা জায়গায় আপত্তি করছি, তিনি কেন আমাকে স্যার করে সম্বোধন করছেন, এটা আমার আপনি শুধু অধ্যাপক না, আপনি অধ্যক্ষ স্যার, মানে ফরিদা আপনি অধ্যক্ষ, সেটা তো ভুলবো না। আচ্ছা হরিশঙ্কর দা, আপনি তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি, হ্যাঁ হ্যালো হরিশঙ্কর দা, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকেও একই সঙ্গে প্রচারিত হচ্ছে, তো সেখানেও অনেকেই দেখছেন। তো সেখানে কয়েকটি মন্তব্য এসছে, সেটা শুধু আমি আপনাকে জানানোর জন্য আমি এখন একটু পাঠ করে যাচ্ছি। আমার হাতে সময় খুব বেশি নেই, এরপরে আমরা আপনার একটা পাঠ শুনবো, লেখা শুনবো। হ্যাঁ হরিশঙ্কর দা, আপনি কি আছেন? আপনি আছেন তো না? ফেলে আসা জীবন দাদা। আচ্ছা, তা আমি মন্তব্যগুলো একটু পড়ে শোনাচ্ছি, আপনি একটু শুনুন। এখানে শাহরিয়া পিউ, তিনিও একজন লেখক, তিনি লিখেছেন যে আমাদের সব আছে, শুধু লিখতে বসা। এই বসার জন্য লেখার তারুণ্যে প্রয়োজন। প্রিয় কথা সাহিত্যিকের কাছ থেকে এমন অনুপ্রেরণা শক্তি আশা জাগে নেয়া ইঙ্গিত আমাদের সাহিত্যের প্রতি। তিনি আরো দুটো মন্তব্য করেছেন। একটি, জয়তু হরিশঙ্কর জলদাস 12 বছরে 50টি গ্রন্থ লিখে যান, আমরা ঋদ্ধ হই। তিনি নিজে যেহেতু কবিতা লেখেন, তিনি আরেকটি মন্তব্যে তার সেই মুগ্ধতা প্রকাশ করেছেন যে কবিতা হচ্ছে জীবনের সারমর্ম, চমৎকার, মুগ্ধ হলাম। সৈয়দ কামরুল হাসান, আপনি তার কথা জানেন, একজন তিনি
কথা সাহিত্যিক, বেশ শক্তিমান কথায় তিনি লিখেছেন যে সান্ধ্য আড্ডায় যোগ দিয়েছে, অর্থাৎ তিনি শুনছেন। আর সাবিরা তাবাসসুম, তিনি একজন কবি অনুবাদক, তিনি বলেছেন অনন্য আয়োজন, প্রিয় লেখকের কথা শুনছি। শাহনেওয়াজ লিঙ্কন এক তরুণ পাঠক লেখক, সে লিখেছে চমৎকার আয়োজন। আপাতত এই কটি মন্তব্য এসছে, আমরা সেগুলো আপনাকে পড়ে শোনালাম। এখন আমরা চলে যাব পাঠ হ্যাঁ দাদা, পর্বে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি পাঠ পর্বে, অর্থাৎ আমরা যথারীতি একজন লেখকের সকণ্ঠে একটি পাঠ দিয়ে অনুষ্ঠান শেষ করি। তো আপনি আজকে আমাদের জন্য কি এনেছেন, কি পড়ে শোনাবেন বলে এনেছেন, সেটা যদি এখন পড়তেন, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে দিয়ে টানবো আপনার একটা উপসংহার মন্তব্য দিয়ে। দাদা। হ্যালো, উনি আবার বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমার মনে হয় আজকে ওনার পাঠ পর্ব বোধহয় আমাদের বাদই দিতে হবে। সালাউদ্দিন, তুমি কি আছো এখনো? সালাউদ্দিন? হ্যাঁ, আছি তাহলে তো। তাহলে আমরা দুজনই কথা বলতে থাকি না, উনিও এসছেন, দেখি হ্যাঁ, যদি অন হয় ওনার হ্যাঁ, পাঠটা, দাদা আমরা পাঠটা চলে আসেন নাকি? চলে এসছেন, ওনার পাঠটা শোনার চেষ্টা করি, যদিও জানি না এই যে মানে শব্দের যে সমস্যা হচ্ছে। হ্যাঁ। হরিশঙ্কর দা, আপনার এখন একটা জিনিস পড়ে শোনানোর কথা, হ্যাঁ, আপনি কি পড়বেন দয়া করে আমাদের একটু জানান। এবং আমার নিজের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যতটা পারেন একটু পড়ে শোনান, কয়েক মিনিট, নিজের 5-6 মিনিটের একটা পাঠ যদি আমরা পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো অনেকে আগ্রহ মানে আশা করে আছেন যে আমি কোনো গদ্যাংশ পড়বো, কিন্তু আমি জীবনে কোনোদিন কবিতা লিখিনি। আচ্ছা। জীবনে কোনোদিন কবিতা লিখিনি, হুম। কিন্তু হঠাৎ একদিন এক দুঃসময়ে আমি একটা পদ্য লিখেছিলাম। আচ্ছা, সে পদ্যটা এখন পড়ে শোনাই। ঠিক আছে। হ্যাঁ, সেটাই। সে পদ্যটা শুনলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আমি লিখেছি, হুম। আছে নেই তো আর মানিক বাবু, কুবের আছে স্বপ্নেতে তার পড়েছে আজ ছাই। তিতাস একটি নদীর নামে মালো জীবন ধরা, এই জীবনে ক্লান্তি আছে, আছে অভাব খরা। তিতাস নদী বয়ে গেছে, আজও বয়ে যায়। আলো জীবন থমকে আছে, শুক্লা সে তাই নাই। গঙ্গা পদ্মা মানিক হিমি বিলাস। শুনতে পাচ্ছেন দাদা? মাঝে মাঝে কেটে যাচ্ছে, কিন্তু আপনি পড়ে যান যতটুকু পাওয়া যায় আর কি। আপনার তো আজকে নেটওয়ার্ক কানেকশনটা বেশ দুর্বল, প্লিজ পড়ে যান। হ্যাঁ, মোটামুটি শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। আমি শেষটা বলছি। আমি শেষ অংশটা পড়ছি। গঙ্গা পদ্মা তিস্তা পায়ে মাছ মারাদের জীবন বাড়ে, হিমি বিলাস মালা জীবন লিখুন না কথা। হ্যালো। জানি না পুরো শোনা গেছে কিনা, না, জানি না। পরিষ্কার বোঝা যায়নি। যাই হোক, তবু আমরা বুঝতে পারলাম যে আপনি। পুরো কি শোনা গেছিল? না না, অনেকটুকু কেটে কেটে গেছে। আমরা সেই চেষ্টা না করি, যেন কবিতার আসলে মাঝখানে লাইন যদি বাদ পড়ে যায়, সেটা আসলে খুব একটা রস পাওয়ার কথা নয়। আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ করি সাধারণত আমরা একটি অতিথির উপসংহার মন্তব্যের মাধ্যমে। আপনি আজকে সামগ্রিক অনুষ্ঠান বিষয়ে আপনার অনুভূতি এবং তরুণ লেখক সাহিত্যিক বা আমাদের দেশ সম্পর্কে যে কোনো একটা মন্তব্যের ভিতর দিয়ে আজকে অনুষ্ঠানে ইতি টানবেন আপনি। আপনাকে আমি এখন মঞ্চ ছেড়ে দিচ্ছি। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে ডেকে আনার জন্য। আর শ্রোতা যারা ছিলেন তাদেরকেও অশেষ ধন্যবাদ যে ধৈর্য ধরে আমার কথা শুনলেন। আর এরকম অনুষ্ঠান, বিশেষ করে করোনা কালে এইসব অনুষ্ঠান তো অতি জরুরি। নাহলে আমরা গত 10 মাস, প্রায় 1 বছর ধরে সাহিত্য থেকে আমরা বিচ্ছিন্ন থেকেছি। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সাহিত্যের বেশ কিছু মানুষের সাথে আমাদের যুক্ততা আসছে, আমরা তাদের কথা শুনতে পাচ্ছি। আপনার এই অনুষ্ঠান আরো বেশি দীর্ঘায়িত হোক, আরো বেশি দীর্ঘ সময় ধরে চলুক, এটা আমি আশা করছি।
আর দেশ আমাদের, এ দেশকে ভালোবাসতে হবে প্রথমত। আমরা যে মানুষ নিজের দেশকে ভালোবাসে না, নিজের স্বাধীনতাকে ভালোবাসে না, তারা কখনো মানুষ হিসেবে গণ্য হতে পারে না। আমাদের দেশ আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের পাহাড় আছে, আছে মা, আছে মধুর ডাক, মা ডাক। সে দেশকে, সে দেশ মাতৃকাকে আমাদের সম্মানের সাথে স্মরণ করতে হবে। তাহলে আমাদের সংস্কৃতি, আমাদের গান, আমাদের সাহিত্য সবকিছু সমৃদ্ধি লাভ করবে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা বেশ চমৎকার একটি সময় কাটালাম। আপনার সাহিত্য জীবন, আপনার ব্যক্তি জীবন, আপনার স্বপ্ন, আপনার সাহিত্য ভাবনা সবকিছু শুনলাম। আপনি সময় দিয়েছেন ফলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের আগামী পর্ব আগামী বৃহস্পতিবারে 21 তারিখ, 21শে জানুয়ারি হবে। তো এখন যারা আছেন শুনছেন প্রত্যেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সেদিনও আমরা কোনো একজন বিশিষ্ট বাংলাদেশি সাহিত্যিককে নিয়ে আসবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।